আপু। Hey, hello everyone. Welcome to our show. Let's talk, let's connect. আমাদের আজকের টপিক খবর বেখবর। সো আমরা আজকে চলে এসেছি আমাদের নতুন দুজন অতিথির সাথে নিয়ে। আমাদের সাথে আছে মাহমুদুল হাসান এবং মাহাদি হাসান এবং আমাদের সবার প্রিয় মুখ আহমেদ বাড়ি। সো আমরা আমাদের অতিথিদের কাছে যাওয়ার আগে জাস্ট আমরা একটু আমরা শেয়ার করতে চাই যে কেন আমরা কথা বলছি আজকে খবর বেখবর নিয়ে। সো খবর বেখবর হওয়ার কারণ হলো আমাদের চারপাশে এখন অনেক অনেক ধরনের বিভিন্ন ধরনের খবর আমরা শুনতে পাই। সেই খবরটা কখনো খবর থাকে, আবার অনেক সময় দেখা যায় একটা বেখবর খবর হয়ে যায়। কিন্তু কেন কেন খবরটা বেখবরটা খবর হয়ে যায়, এগুলো সম্পর্কেই আমরা আজকে কথা বলবো, কারণ আমাদের সাথে দুজন আছেন খবরের সাথে সম্পৃক্ত লোক। শুধু এটা নিয়েই নয়, পাশাপাশি আমাদের থাকছে, যেটা আমাদের সবসময় থাকে, লাইফ স্কিল রিলেটেড আমরা কিছু টিপস দিব। সো ওই মোমেন্ট গুলোতে আমরা কি করতে পারি এবং কিভাবে আমরা সেই সিচুয়েশনটার সাথে কোপ আপ করতে পারি। ওকে, তাহলে আমরা প্রথমে আমাদের অতিথিদের কাছে চলে যাব। প্রথমেই আমি মাহাদি ভাইয়াকে অনুরোধ করব, ভাই আপনার পরিচয়টা যদি আমাদের অডিয়েন্সের সাথে একটু শেয়ার করেন। ধন্যবাদ ঈশিত আপু। আমি মাহাদি হাসান, একাত্তর টেলিভিশনে প্রেজেন্টেশন এবং রিপোর্টিং এ কাজ করছি। বলা যায় যে সাংবাদিকতা জগতে 8 থেকে 8.5 বছরের মতো হয়ে গেল এই জগতে। আলহামদুলিল্লাহ এই অঙ্গনে কাজ করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর এর পাশাপাশি রমজান চলছে, সবাইকে রমজানুল মোবারক, সবাইকে সালাম ও শুভেচ্ছা। থ্যাংক ইউ মাহাদি ভাইয়া। এবার আমি চলে যাচ্ছি নয়নের কাছে। নয়ন, তোমাকে একটু রিকোয়েস্ট করবো যে আমাদের অডিয়েন্সের সামনে তোমার পরিচয়টা যদি একটু শেয়ার করো। আমি মাহমুদুল হাসান নয়ন, আমি দৈনিক যুগান্তরে লেখালেখি করি। আমি ওখানে ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করছি। লকডাউনের সময় আপনারা যখন সবাই বাসায় আছেন, তখন আমাদেরকে এই লকডাউন ভেঙে নিয়মিত অফিসে যেতে হচ্ছে। আমরা চেষ্টা করছি আপনাদের জন্য সঠিক সংবাদ, যেটি যার মাধ্যমে সবাই উপকৃত হবেন, সে ধরনের সংবাদগুলো আমরা পরিবেশন করার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সো ডেফিনেটলি আমি বাড়ি ভাইয়ের কাছে যাওয়ার আগে যেটা বলতে চাই, ডেফিনেটলি এখানে আমাদের সামনে সংবাদ মাধ্যম থেকে, প্রিন্ট এবং মিডিয়া থেকে, টিভি থেকে দুজন প্রতিনিধিত্ব করছে যারা ফ্রন্ট লাইনে কাজ করছে। তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং রেসপেক্ট থাকছে যে এই পরিস্থিতিতেও তারা কাজ করে যাচ্ছে। সো তারা থাকবে আজকে আমাদের সাথে আগামী 1 ঘন্টা। সো অডিয়েন্স, আপনাদের যে কোশ্চেন গুলো আছে তাদের কাছে, সেগুলো ডেফিনেটলি আপনারা শেয়ার করতে পারেন। এবং আমি এখন আমাদের সাথে আরেকজনকে যুক্ত করতে যাচ্ছি, যে হলো অডিয়েন্স থেকে আমাদের সাথে আছে, ও হলো ইরফান। সো ইরফান, ওয়েলকাম টু আওয়ার শো। তুমি একটু যদি তোমার নামটা এবং পরিচয়টা আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করো। আসসালামু আলাইকুম, আমি ইরফান হক। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, তুমি পারফেক্ট, প্লিজ ক্যারি অন। থ্যাংক ইউ। আমি ইরফান হক। আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ট্রিপলি ডিপার্টমেন্টে 4th ইয়ারে আছি। থ্যাংক ইউ। তো আমরা ইরফানের থেকেও শুনবো। ইরফান আজকে তার কোশ্চেন গুলো আমাদের গেস্টদের সাথে সরাসরি তাদেরকে জিজ্ঞাসা করবে এবং তার যে চিন্তাগুলো তার জায়গা থেকে সেগুলোও শেয়ার করবে এবং আমাদের সাথে এই প্রোগ্রাম এনজয় করবে। সো ওকে, ফাইনালি বাড়ি ভাই আপনার কাছে আসছি। সো আপনি যদি টপিকটা নিয়ে কিছু বলে আজকে শুরু করেন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, যারা ভিউয়ার্স আছেন সবাইকে ধন্যবাদ, অতিথিদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, তার আগে আমি যেটা বলতে চাই, আমার আজকে হচ্ছে গিয়ে অত্যন্ত প্রিয় দুটো ছেলে, মাহাদি এবং নয়ন, তাদেরকে আমি পেয়েছি আজকে। আমার খুব ভালো লাগছে যে আমার প্রিয় দুটো মুখকে আমি আজকে সাথে নিয়ে একটা শো করতে পারছি। আর সেই সাথে আমার একটা প্রিয় স্টুডেন্ট, তাকেও পেলাম, খুব ভালো লাগছে। আজকে একটা জমবে, বেশ ভালো একটা কিছু জমবে আজকে, আশা করা যায়। ঠিক আছে,
কিন্তু নয়নের চেহারা নিয়ে হয়তো সবাই চিন্তা করবে নয়ন কি খবরে আছে না বেখবরে আছে। এটাই ঠিক আছে। চিন্তা করছি, এটা আবার না বেখবর হয়ে যায় আজকে ছবির সাথে নয়নের মিল পাওয়া যাচ্ছে কিনা। সেটাই, ছবির সাথে নয়নকে মিল পাওয়া যাচ্ছে না। আচ্ছা, যেটা অলরেডি ইশিতা এক্সপ্লেন করলো যে আমরা সে আসলে কি করতে যাচ্ছি, কেন এই বিষয়টাকে আমরা নিয়ে আসলাম, সেটা হচ্ছে মাত্র কিছুদিন আগে আমি একটা দেখলাম যে হঠাৎ করে আমার আমার ফেসবুকে একটা নিউজ আসলো। সেটা হচ্ছে যে নারায়ণগঞ্জের এমপি মহোদয় উনি ইন্তেকাল করেছেন নিউ ইয়র্কে। এটা বেসিক্যালি যে নিউজটা যাচ্ছিল এবং সম্ভবত নিউজটা ৭১ টিভিতে যাচ্ছিল, আমি সে কারণে বলবো, সেটা হচ্ছে এই ৭১ টিভিতে একটা নিউজ ছিল যে নারায়ণগঞ্জকে লকডাউন করার জন্য আবেদন করেছেন নারায়ণগঞ্জের মেয়র আইভি রহমান, ডক্টর আইভি রহমান, সেটা বা সরি নামটা আইভি ম্যাডাম যিনি আছেন তিনি। তারপরে কোনো গ্যাপ না দিয়েই আছে নিউ ইয়র্কে ইন্তেকাল করেছেন আরেকজনের নাম। সো যখন দুটো স্ক্রলে যাচ্ছে তখন মনে হচ্ছে যে মানে যেহেতু নিউজগুলো ভেঙে ভেঙে আসে, তো স্কলে মনে হচ্ছিল যে আসলে উনি মনে হয় এটা হচ্ছে, এবং সাথে সাথে কেউ একজন অতি উৎসাহী হয়ে সাথে সাথে উনি ফেসবুকে পোস্টটা দিয়েছেন। আমি জানি না আপনাদের কতজনের চোখে পড়েছেন, এবং তিনি কিছুক্ষণ পরেই সেই পোস্টটা উনি রিমুভ করেছেন, সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা যেটা হয় যে আমরা হঠাৎ করে নিউজগুলো পেলে যেটা হয় যে আমরা খুব এক্সাইটেড হয়ে যাই এবং আমরা সেখানে আমরা জাম্প করি একটা, আমরা সাথে সাথে সেটাকে স্প্রেড করি সবার কাছে, এটা সোর্সিংটা না জানার জন্য। আর এটা নিয়ে সেই জন্য আমরা আজকে কথা বলবো, অডিয়েন্সকে বলবো যে আমাদেরকে এই বিষয়টা নিয়ে আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। তবে আমি একটু অডিয়েন্স, আমাদের যারা অতিথি আছেন তাদেরকে আমি অনুরোধ করছি, আমি কারো একজনের কাছ থেকে একটা আওয়াজ সাউন্ড আসতেছে, একটা এটা সম্ভবত ফ্যানের একটা সাউন্ড, একটু কষ্ট করে সেই ফ্যানটা যদি আপনি নোটিস করে থাকেন যে আপনার ফ্যানের আওয়াজটা হচ্ছে, একটু কাইন্ডলি যদি আপনি সেটা বন্ধ করে আসেন তাহলে আমাদের এটা শুনতে ভালো হবে। থ্যাংক ইউ। ঈশিতা। ওকে, আচ্ছা, আমরা হয়তো দেখতে পাচ্ছি একটু হয়তো নয়নের টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, সো ইরফানও Okay. চলে আসবে খুব তাড়াতাড়ি। বলতে না বলতে নয়ন চলে এসেছে। সো Good. প্রথমেই আবার মাহাদি ভাই আপনার কাছে আসতে চাচ্ছি। সো আপনি যেহেতু এই সেক্টরে একদম ডিরেক্ট ভাবে কাজ করছেন, সম্পৃক্ত আছেন, সো আপনার কাছে এই ব্যাপারে জানতে চাবো যে মানে মানুষ যে মানে অনেক সময় দেখা আসলে যায় এখানে হ্যাঁ কথাগুলো মনে হয় ভেঙে ভেঙে, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, সমস্যার কারণে আমি ঠিকভাবে সব আচ্ছা কথাগুলো বুঝতে পারি না। আচ্ছা, ঠিক আছে। আমি সেটাকে বলবো ইরফানকে আপাতত ড্যাশবোর্ড থেকে দূরে রাখার জন্য, আমরা ও ব্যাক এন্ডে থাকুক, ব্যাক স্টেজে থাকুক, আমরা ওকে আবার নিয়ে আসবো ইরফানকে। ঠিক ওকে আছে ইরফান? ইরফান, তুমি আমাদের সাথে যুক্তই থাকবে, তোমাকে আবার আমরা সামনে স্ক্রিনে আবার আনবো, আমাদের সাথে যুক্ত হবে। ওকে, তুমি ইয়ে থেকে আমাদের সাথে যুক্ত থাকো। ওকে, হ্যাঁ মেহেদি। মেহেদি ভাইয়া, হ্যাঁ, সো আপনার কাছে ভাইয়া এটা জানতে চাচ্ছিলাম, বা আপনার এই ব্যাপারে মানে দর্শক বা পাঠক বা যারা থাকে তাদের সাথে একটু, তাদেরকে যদি আপনার সাইড থেকে যে অ্যাডভাইসটা বা সাজেশনটা কি হতে পারে, যে একটা খবর পেয়েই সাথে আমরা যেভাবে হঠাৎ রিয়েক্ট করে ফেলি। ধন্যবাদ ঈশিতা আপু, পাশাপাশি বাড়ি ভাইকেও ধন্যবাদ এরকম একটি শিরোনাম নিয়ে আলোচনা করার জন্য। কারণ হচ্ছে যে আমাদের এখন যে সোশ্যাল মাধ্যমগুলো তৈরি হয়েছে, যার কারণে আমরা দেখা যাচ্ছে নানা ধরনের খবরই পেয়ে থাকি। এখন কোন খবরটা আসলে বিশ্বাসযোগ্য, তো সেটা আইডেন্টিফাই করা অনেক টাফ হয়ে যায় আমাদের জন্য। তো সেক্ষেত্রে যে শিরোনামটি করা হয়েছে যে খবর বেখবর, তো খবর বলতে আমরা সাধারণত কি বুঝি? খবর হচ্ছে যে কোনো একটি ঘটনা ঘটলে সেই ঘটনাটা যখন আমরা অবগত হই, সেই বিষয়টি খবর, এবং এই খবরটি যে কোনো বিষয়ই হতে পারে, যে কোনো ধরনের ঘটনাই হতে পারে। তো এখন এটার এখন এই খবরটা আমি যে কোনো মাধ্যমে পেতে পারি, ওটা কানে শোনার মাধ্যমে পেতে পারি, প্রত্যক্ষ দোষী হয়ে সেই খবরটা আমরা পেতে পারি। তো নানাভাবে আসলে এই খবরটা আমরা পেতে পারি। তো এখন এই খবরের বিশ্বাসযোগ্যতার মাপকাঠিটা আসলে কি রকম হবে? তো বিশ্বাসযোগ্যতার মাপকাঠিটাই হয় যে ধরেন একটা সমাজ বা একটা রাষ্ট্রে একটা আইন বা নিয়মের মধ্যে এই সমাজ বা রাষ্ট্রটা চলে। তো সেই নিয়ম এবং আইনটাকে মান্য করে কিছু মাধ্যম বা কিছু প্রতিষ্ঠান তৈরি হয়। তো সেই প্রতিষ্ঠানগুলো যখন একটা জবাবদিহিতার আওতায় থাকে এবং এর মাধ্যমে তারা পরিচালিত হয়, তখনই আমরা সেই জায়গাটাকে সঠিক বলে মনে করে থাকি। তো সেই জায়গা থেকে বলা যায় যে আমরা যে গণমাধ্যমগুলো এখন পরিচালিত হচ্ছে, সরকারের বিভিন্ন ধরনের যেই আইনি বাধ্যবাধকতা আছে সেগুলো মেনে যেই মাধ্যমগুলো প্রতিষ্ঠিত আছে,
তো সেগুলোকে আমরা দায়িত্বশীল মিডিয়া বলতে পারি। এবং সেখানে যখন একটা নিউজ যাবে কিংবা একটা নিউজ সেখানে ব্রডকাস্ট হবে, আমরা সেটাকে বিশ্বাসযোগ্য ধরে নিতে পারি। এখন এই ক্ষেত্রেও বিতর্ক আছে যে প্রত্যেকটা নিউজে আসলে বিশ্বাসযোগ্য কিনা গণমাধ্যমের। সেক্ষেত্রে ভুল ত্রুটি যেগুলো আছে সেগুলো উতরে সেখানে জবাবদিহিতার একটা জায়গা আছে। তো সোশ্যাল মিডিয়াতে আবার যদি আসি, যে সোশ্যাল মিডিয়াতে আসলে কিন্তু সেই জবাবদিহিতার জায়গাটা নাই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নানা ধরনের খবরই আসলে সোশ্যাল মিডিয়ায় আসে, যেগুলো আসলে আমরা খবর ঘটনা বলতে পারি, কিন্তু সেই ঘটনার সত্যতা বা বিশ্বাসযোগ্যতার যে জায়গাটা, সেই জায়গাটা আমরা সেখানে নিরূপণ করতে পারি না। তো সেই ক্ষেত্রে আসলে আমাদেরকে গণমাধ্যমের সহায়ক হতে হয় কিংবা গণমাধ্যমের উপরে নির্ভর করতে হয়। তো এই জায়গা থেকে ধরেন খবর এবং বেখবর এই জায়গাটা যদি তুলনা করি, তো গণমাধ্যমে আমরা যে খবরগুলো দেখে থাকি সেগুলোই আমরা আসলে বিশ্বাস করার চেষ্টা করব এবং মানার চেষ্টা করব যে না, তারাই সঠিক বলার চেষ্টা করেছে। আর এর বাইরে যে খবরগুলো সেগুলো মূলত আমরা সেটিকে জাজমেন্ট করার যে জায়গাটা, অর্থাৎ প্রতিষ্ঠিত ভাবে এই বিষয়গুলো সম্পর্কে জানা বা বোঝার যে জায়গাটা, সেই জায়গাটা আসলে ওইভাবে হয়ে ওঠে না, বিধায় আমরা আসলে সেগুলো বিশ্বাস করতে চাই না বা বিশ্বাস করব না। আমার কাছে মনে হয় যে এরকমটাই হওয়া উচিত। রাইট, ওকে। আমি ঈশিতা, আমি একটু একটা মিনিট নিয়ে গেছি। আমরা যারা ভিউয়ার্স আছেন, যারা এখন দেখবেন, লাইভ দেখছেন, বা যারা পরবর্তীতে এই ভিডিওটি দেখবেন, আপনাদের সবাইকে আমরা অনুরোধ করছি যে আমরা আমাদের শোগুলোতে রাখি হচ্ছে গিয়ে আমরা কিভাবে আমাদের ইমোশন, এই খবরগুলো এবং বেখবরগুলো আমাদের ইমোশনকে কিভাবে নাড়া দেয় এবং আমরা কিভাবে রেসপন্স করি। এবং এই রেসপন্সের জিনিসটা যে আমরা বারবারই বলে আসছি যে আমাদের টক শোটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সটা ডেভেলপ করা, এবং এটাই আমরা মনে করি যে বাংলাদেশি হিসাবে আমরা বাঙালিরা অত্যন্ত ইমোশনাল, এবং আমরা আমাদের ইমোশন গুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না। যখন আমরা কোনো একটা খবর পাই বা বেখবর হয়, তখন আমরা এই জিনিসগুলো নিয়ে বিভিন্ন ভাবে আমরা রিয়াক্ট করি। সো সেখানে আমি সবাইকে সবসময় বলি যে আমরা রিয়াক্ট করব না, আমরা কিভাবে অ্যাক্ট করব সেই জায়গাটা আপনাদেরকে শেখাতে চাচ্ছি। এবং এই যে 1 ঘন্টা শোতে আমরা বিভিন্ন পর্যায়ে আমরা বিভিন্ন রকম টুলস বা টিপস আপনাদের সাথে শেয়ার করব, এবং সবার শেষে যে আমরা সেই টুলস গুলোকে সামারাইজ করি। সো আমি সবাইকে অনুরোধ করছি যে এই সেশনটি দেখার জন্য। এটা অত্যন্ত ফ্রুটফুল সেশন হবে আশা করি। এবং যেহেতু আমাদের মাঝখানে দুজন সংবাদ জগতের দুজন উজ্জ্বল নক্ষত্র আছে, এবং আমি তাদেরকে বলি যে এরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ, এবং যথেষ্ট বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ক্ষেত্রে তারা ভূমিকা রাখেন। আমি মনে করি যে তাদের থেকে আমরা তাদের মুখ থেকে আরো কিছু শুনবো, এবং এর পাশাপাশি আমি আমার টিপস গুলো আমরা শেয়ার করব। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। সো আমরা নয়নের কাছে শুনবো, বাট নয়নের কাছে যাওয়ার আগে আমি দেখতে পাচ্ছি যে অনেক অডিয়েন্স আমাদের সাথে অলরেডি যোগ দিয়ে দিয়েছে। সো আমি জাস্ট একটু অ্যাকনলেজ করতে চাচ্ছিলাম। আমাদের সাথে আছে তোহা, তারপরে ফারহিন, মাহমুদ, আফরোজা, নীরব, উনি বলেছেন উনি মালয়েশিয়া থেকে আমাদের সাথে দেখছেন। সাবিনা আপু আছেন, সৈয়দা সিনহা আছেন, উনি বলেছেন আমি আঞ্জু আমেরিকা থেকে দেখছি। সো আফরোজা, লিতা, সো আরো অনেকেই জয়েন করছেন। সো ডেফিনেটলি থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিং উইথ আস। এবং আমরা রিকোয়েস্ট করবো যে আমাদের সাথে এনজয় করুন প্রোগ্রামটা, এবং আপনাদের যে কোশ্চেন গুলো আছে সেগুলো ডেফিনেটলি আমাদের সাথে শেয়ার করুন। আর এখন আমি চলে যাব আমাদের আরেকজন গেস্ট নয়নের কাছে। নয়নকে বলবো, নয়ন, এই যে আমরা যে খবর বেখবর নিয়ে কথা বলছিলাম, সো আমরা বেসিক্যালি প্রোগ্রাম শুরু করার আগে আমরা অফলাইনে কথা বলছিলাম এটা নিয়ে। সো ওর কিছু এক্সপেরিয়েন্সও আছে ব্যাপারে। সো আমরা চাবো যে তুমি যদি সেই একদম লাইফ এক্সপেরিয়েন্স যেগুলো, ওগুলো যদি একটু শেয়ার করো, যে কিভাবে আসলেই ছোট্ট খবরকে বেখবর হয়ে যায় বা বেখবর হয়ে যায়, বা অথেন্টিক কিনা যাচাই করার আগেই অনেক কিছু হয়ে যায়। ওকে, নয়ন প্লিজ। অসংখ্য ধন্যবাদ। আসলে শুরুতে কিছু যান্ত্রিক সমস্যার কারণে আমি কানেকশন পাচ্ছিলাম না। নয়নকে একটু জোরে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো কথাই আসলে সেভাবে আসেনি, কারণ যান্ত্রিক কারণে। রাইট, এখন মনে হয় শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, কিন্তু খুব আস্তে শুনতে পাচ্ছি, যদি একটু জোরে বলা যায়। আচ্ছা, আমরা সংবাদ জগতের মানুষ, মূলত সংবাদ পরিবেশনে আমাদের কাজ। কিন্তু এই সংবাদ পরিবেশন করতে গিয়ে আমাদের নানা ধরনের এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে যেতে হয়। তো সবচেয়ে যে বিষয়গুলো এখন এই সময় বড় চ্যালেঞ্জ আমাদের জন্য এসছে, সেটি হচ্ছে যে সামাজিক মাধ্যমের কারণে সোশ্যাল মিডিয়ার বিস্তার এমন ভাবে হয়েছে, গণমাধ্যমে এখন অনেক ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে। সেই চ্যালেঞ্জটি হচ্ছে
সঠিক খবর পরিবেশনের যেরকম চ্যালেঞ্জ, আবার হচ্ছে কখনো কখনো সোশ্যাল মিডিয়া গণমাধ্যমকে এমনভাবে প্রভাবিত করছে যে কারণে গণমাধ্যমের সেই সঠিক সংবাদ পরিবেশনের জায়গাটি অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। হুম। যেমন এখন যে সময়টিতে আমরা আছি, দেখা গেছে যে সঠিক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আপনি যখনই আমরা কোনো সংবাদের কথা বলছি, যেমন গতকালকে রাতের একটা ঘটনা দিয়ে আমি একটু ছোট করে বলি। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রখ্যাত ইতিহাসবিদ আমাদের অধ্যাপক মুনতাসির মামুন স্যার, তিনি করোনা আক্রান্ত হয়েছেন। গতকালকে রাতে আমাকে একজন ফোন করলেন রাত 4টার দিকে। 4টার দিকে তিনি জানতে পেরেছেন যে তিনিও একজন গণমাধ্যম কর্মী। তিনি একটি ফেসবুক পোস্টে দেখেছেন যে মুনতাসির মামুন স্যার তিনি করোনায় পরলোক গমন করেছেন। এখন তিনি আমার সত্যতা জানতে চেয়েছেন। এখন যেটি হয় যে যখন এই ধরনের সংবাদগুলো আমরা দেখি, যখন এই ধরনের সংবাদগুলো আমরা শুনি, এখন ওই একটি পোস্ট থেকে আরো 10 জন কিন্তু সেই পোস্টটি শেয়ার করছে। তো যার Right. ফলে দেখা যাচ্ছে যে সঠিক সংবাদ যে প্রবাহের যে ধারাবাহিকতাটা, সেটি অনেক ক্ষেত্রে কিন্তু নষ্ট হচ্ছে। এইভাবে আমি সবসময় বিভিন্ন যখন আমরা বড় বড় যেই ঢাকার যে মবগুলো হয়েছে, যেমন যে মুভমেন্ট গুলো হয়েছে, সেই মুভমেন্ট গুলোতেও কিন্তু এই ধরনের কিছু গুজবের ঘটনা আমরা দেখেছি। তো সেই গুজব থেকে কিন্তু এক ধরনের ডিজাস্টার হয়ে গেছে। Right. তো সেটি একটু বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে আমরা পড়েছি। আর করোনার যে সংকটকালে এখন এই সময়টা আসলে আমাদের জন্য খুবই ক্রুশিয়াল একটি সময় আমরা আছি। এই সময় কোন সংবাদ নিব এবং কোন সংবাদ নিব না, সত্য সংবাদও যদি হয়, সেই সংবাদও আমার জন্য কতখানি প্রয়োজন, আমার জন্য কতখানি দরকার, সেটি মনে হয় আমাদের চিন্তার দরকার আছে। সব অবশ্যই। সংবাদই আমার মনে হয় না যে সেই সংবাদটি আমার এখন জানা প্রয়োজন আছে। কারণ এই সময়টাতে মানসিক স্বাস্থ্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি মানসিক স্বাস্থ্যের হুম। জায়গাটিতে আপনি যদি ঠিক না থাকেন, যেমন দেখেন করোনা, এটি তো একটি আমাদের কারোর হাতে নেই, এটার চিকিৎসা নেই এই রোগের, আপনি এখনো কোনো মেডিসিন নেই। তো এখানে যেটি করতে হবে সর্বোচ্চ সতর্কতা, সচেতনতা, এর বাইরে আমাদের কিন্তু কিছু করার নেই। এই জন্য মানসিক স্বাস্থ্যটি অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যেখানে আমরা যাই করি, যদি মানসিক স্বাস্থ্যটি ঠিক থাকে, সেজন্য আমার কাছে মনে হয় যে সঠিক সংবাদই যদি হয়, কতখানি সংবাদ দেখবো, আমি কতখানি নিতে পারছি, সেটিতে আমিই জানি। তো সেই সেটাই। জায়গাটিকে আমাদের নির্ধারণ করাটা খুব বেশি দরকার। তাহলে আমার মনে হয় যে আমাদের জন্য সহজ হবে, মানে বাঁচাটা সহজ সেটাই। হবে। কারণ আমি ওই দিন একটি কথা বলছিলাম যে মরার আগেই যেন মরে না যাই, এটি নিশ্চিত করা খুব বেশি জরুরি। সেটাই। ওকে। সে কারণে Thank- আমি যেটি বলবো যে আমাদের সবার মধ্যেই, আর বিশেষ করে সংবাদের ক্ষেত্রে মেইন স্ট্রিমের যে মিডিয়াগুলো আছে, সেই মিডিয়াগুলোতে সবচেয়ে আপনার চোখ রাখা দরকার, যদি আপনি একান্ত খুব আগ্রহী সেটাই। হন। আর সব সংবাদ আপনার, আমার মনে হয় না এই সময়ে সব সংবাদ দেখারও দরকার আছে, সব আপনার জানার দরকার আছে। শুধু সেটাই। যতটুকু দরকার আপনার সতর্কতা, আপনার সচেতনতার জন্য ততটুকুই দেখুন। আর যদি তারপরও দেখতে হয়, সেক্ষেত্রে ফেসবুকে এখন, কারণ প্রচুর অনলাইন মিডিয়া, এখন এমনও মিডিয়া আছে যে মিডিয়া একজনই সম্পাদক, একজনই রিপোর্টার, মানে যিনি সম্পাদক তিনি রিপোর্টার, তিনি ওয়ান ম্যান শো। ঠিক আছে। আপনি যদি বাসায় বসে বসে ওই কোন পোর্টালে কি নিউজ এসছে সবগুলো পোর্টাল আপনি যদি এভাবে ফলো করতে থাকেন, আর আপনি ঠিক আছে নয়ন, আমরা এটা নিয়ে আরো কথা হবে, কারণ আমাদের একটু ঈশিতা যদি বলো যে আরো কয়েকজন আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমাদের সাথে audience-এ। এর মধ্যে আরো অনেকে যোগ দিয়ে দিয়েছেন। আমাদের সাথে আছেন আফরোজা আছেন, তারপরে ফিরোজ হোসেন আছেন, উনি বলেছেন অসাধারণ আয়োজন। সাদিয়া আফরোজ আছেন, ফিরোজ হোসেন জয়পুরহাট থেকে উনি দেখছেন, আর পরে দিলরুবা শারমিন, মাহদি হাসান ভাইয়াকে আসসালামু আলাইকুম বলেছেন। সো Good. আরো অনেকে যোগদান করছেন, ইমরান আছে, সুলতান মাহমুদ আছে, ওরা সবাই আমাদের সাথে শো এনজয় করছে। থ্যাংক ইউ। Excellent. তো এবার আমি আসবো বাড়ি ভাইয়ের কাছে। ওকে, এখন আমি যেটা বলছি যে খবর এবং বেখবরটা আসলে যখন আমরা শুনি যে খবরগুলো, সেখানে আমরা যখন এরকম কোন একটা চ্যালেঞ্জ নিউজ আমরা পাই, যে ব্যক্তির সাথে আমরা হতে পারে যেটা বললেন যে মুস্তাফিজ মোহাম্মদ স্যারের জন্য হতে পারে, বা কিছুদিন আগে জামিলুর রেজা স্যার উনি মারা গেছেন, সেই নিউজটা আমাদের কাছে অনেক সময় আমাদের কাছে যেহেতু আমরা ওনাদের কাছাকাছি মিশার সুযোগ হয়, তখন আমাদের জন্য একটু খারাপ লাগে। সো এই ধরনের চ্যালেঞ্জ যখন আপনি নিউজ শুনবেন, সেটা আপনি ঠিক, যেহেতু আপনি অথেন্টিক সোর্সটা পাওয়ার ক্ষেত্রে আপনার জন্য একটু সময়ের ব্যাপার, সেই জন্য আমার প্রথম রিকোয়েস্ট হচ্ছে যে চট করে সেখানে রিয়াক্ট না করে আপনি কিভাবে অ্যাক্ট করবেন।
এবং আমি কিন্তু বারবারই একটা কথাই বলে আসছি, হয়তো অনেকে বিরক্ত হয়ে যাবেন, কিন্তু এই অ্যাক্টটা আমরা তখনই করতে পারি যখন আমরা আমাদের ব্রিদিং সিস্টেমটা ঠিক রাখতে পারি। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, এটা আমি পত্রিকাতে পড়েছি, যদি আপনাদের মাথায় বা আপনাদের স্মরণে থাকে বা স্মৃতিশক্তিতে থাকে, যে পুত্রর মারা যাওয়ার কথা বা ছেলে মারা যাওয়ার কথা শুনে বাবার হার্ট অ্যাটাক। বিষয়টা যেটা ছিল যে আমরা যেটা করি, যখন একটা নেগেটিভ নিউজ আমরা পাস করি একজনকে, আমরা কি করি, ফোনটা তুলে ধরে যে জানি উনিরা মারা গেছে, মানে জাস্ট উইদাউট এনি ইন্ট্রো, যে অপরপক্ষের লোকটা কি অবস্থায় আছেন, উনি কি শুয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, না ওনার নিজের ইমোশনাল কি হচ্ছে সেটা না শুনে আমরা ফোন করে সাথে সাথে বলে দিই যে এই লোকটা তো মারা গেছে, বা আমি এই খবরটা শুনছি বা চলছে। তখন হয় কি, আমাদের যে মানুষগুলো থাকে, তারা অপর প্রান্তে যে মানুষ থাকে, তিনি কিন্তু সেটা ডাইজেস্ট করতে পারে না সেই ইনফরমেশনটা, এবং তার মধ্যে কিন্তু সাডেন তার মধ্যে শক হয়, যেটাকে আমরা বলি প্যানিক অ্যাটাক। এবং আমরা কিছুদিন আগে প্যানিক অ্যাটাক নিয়েও আমরা একটা শো করেছি। সো আমি সেই জন্য বলবো যে আপনি যখন কোন একটা ইনফরমেশন পাবেন, যদি সেটা অথেন্টিসিটি আপনি যখন নিশ্চিত হলেন, আপনি যখন সেটা আরেকজনকে জানাতে যাবেন, আপনি ফোন করার পরে কথা বলার আগের মুহূর্তে আপনি অবশ্যই বলবেন যে যার সাথে কথা বলছেন। যেমন আমি যদি নয়নকে ফোন করে বলি যে নয়ন কেমন আছো, কি করছো এখন তুমি, আচ্ছা খাওয়া দাওয়া হয়েছে, বা তুমি কি ঘুমাচ্ছিলা, সরি আমি তোমাকে ডিস্টার্ব করলাম, তুমি কি বসে আছো না দাঁড়িয়ে আছো, আচ্ছা ঠিক আছে তুমি একটু বসো, আমি তোমার সাথে একটা কথা বলতে চাই, হয়তো কথাটা তোমার জন্য একটু শক্ট হবে, বাট তুমি তোমার নিজেকে একটু সংযত রাখো, আমি তোমাকে একটা নিউজ ইনফরমেশন শেয়ার করতে চাই। তখন যেটা হয় যে আমাদের বডি, আমাদের মাইন্ড একটা নিজে একটা প্রস্তুতি তৈরি করে যে আমার জন্য হয়তো একটা নেগেটিভ নিউজ আসছে বা নেগেটিভ ইনফরমেশন আসে, এবং তাকে অবশ্যই আমরা অনুরোধ করবো যে আপনি দাঁড়িয়ে আছেন বা আপনি যদি বসে থাকেন, একটু আপনি বসেন, বসে আমি যে মানে যাকে আমরা ইনফরমেশনটা বলবো তাকে আমরা এই কথাটা বলবো যে একটু বসেন, আমি বা নয়ন তুমি একটু বসো, আমি তোমার জন্য আমি একটা ইনফরমেশন দিব, এটা একটু চ্যালেঞ্জিং হবে তোমার জন্য, বা এটা হয়তো তোমার শুনতে খারাপ লাগবে, সেজন্য আমি তোমাকে অনুরোধ করছি তুমি একটু কষ্ট করে হলে একটু বসো বা একটু ধৈর্য ধারণ করো। তারপর হচ্ছে গিয়ে কিছুটা সময় নেবেন, ব্রেক নেবেন, এবং তারপর তাকে বলবেন নয় আসলে এই ঘটনা হয়েছে, আমি তোমাকে সেটা শেয়ার করলাম। ততক্ষণে তার বডির যে কেমিক্যাল রিয়াকশনটা হয়, যে হরমোনাল চেঞ্জটা হয়, এটা কিন্তু তখন ব্লাড সার্কুলেশনটা হয়, এটা একটা সেটেল ডাউন পজিশনে আসে, এবং তখন কিন্তু আমরা ওই নিউজটাকে নিতে পারি। কিন্তু সেটা যদি আমি ফোন করেই যদি বলি যে মাহাদি এটা হয়েছে, সাথে সাথে মাহাদি ওই সময় যে অবস্থা ছিল সে শক্ট হতে পারে, সে আনএক্সপেক্টেড একটা নিউজ তাকে নেওয়ার জন্য তার কাছে কষ্ট হতে পারে। সো এই জন্য আমি সবাইকে বলবো যে যখন আপনার যে কোনো ইনফরমেশন আপনার পাবেন, যে খবরটা আপনি পাবেন, সে খবরটাকে আপনি অথেন্টিসিটি ট্রাই করার চেষ্টা করবেন দু একটা জায়গা থেকে, এবং যখন আপনি নিশ্চিত হলেন যে হ্যাঁ এই সত্যতা আছে, এই নিউজের সত্যতা আছে, তখন আপনি যদি কাউকে শেয়ার করতে যান, সেক্ষেত্রে যেটা জাস্ট খুব ইমোশনালি আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিলেন, বা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনি একটা রিয়াকশন দেওয়া মানে হচ্ছে সেটা কিন্তু আপনি আন্ডু করলেও সেটা কিন্তু ফেসবুকের বা বিভিন্ন জায়গায় কিন্তু সেটা অলরেডি থাকে। সুতরাং যে কোনো কিছু করার আগে ভেবে চিন্তে করবেন, এবং এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আমরা ভেবে চিন্তে করতে পারি না। আমরা যখন রিয়াক্ট করি, আমরা ভেবে চিন্তে রিয়াক্ট করি না, কিন্তু আসলে আমাদের করা উচিত অ্যাক্ট। ভেবে চিন্তে করাটাকে বলবে আমরা অ্যাক্ট, আর ভেবে চিন্তে যেটা না করি তখন হচ্ছে রিয়াক্ট। সো আমি যেহেতু ইমোশনাল ইন্টেলিজেন্স আমরা কথা বলবো, আমি সেই জন্য সবাইকে অনুরোধ করবো, যখনই কোনো ইনফরমেশন আপনি দেখবেন, আপনি অন্য ফেসবুকে পান, বা সেখানে আপনি অবশ্যই ব্রিদিং করবেন, আপনি ডিপ ব্রিদিং করবেন, তাতে আপনি সেটেল ডাউন হবেন। থ্যাংক ইউ ঈশিতা। কোনো কোশ্চেন পাচ্ছি না আজকে আমরা অডিয়েন্স হ্যাঁ, থেকে? এখন পর্যন্ত আসেনি, বাট আমাদের সাথে একজন অডিয়েন্স যুক্ত আছে, সো আমি ওকে স্ক্রিনে নিয়ে আসতে চাচ্ছি, ও রাইট, কোশ্চেন করবে আমাদের গেস্টদেরকে। সো শিওর। ইরফানকে আমরা প্রথমেই পরিচয় হয়ে গিয়েছি। সো ইরফান, ওয়েলকাম ব্যাক এগেইন। সো থ্যাংক ইউ। ওয়েলকাম। সো তোমার যে কোশ্চেনটা আছে সেটা যদি তুমি একটু আমাদের গেস্টদেরকে করতে। জি, ধন্যবাদ আমাকে এখানে কথা বলে দেওয়ার সুযোগ করার জন্য, আহমেদ বারি স্যারকে, শীতাপুকে। আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, আমরা সাধারণত যেই যুগটাতে এখন বসবাস করছি, আমরা প্রচুর পরিমাণ সময় সোশ্যাল মিডিয়াতে ব্যয় করছি, প্রচুর পরিমাণ সময়। যেমন এমনও হয়, আমি অনেককে দেখেছি, আমি ঘুম থেকে উঠলাম, উঠার সঙ্গে সঙ্গে আমি বিছানা থেকে না ছেড়েই আমি হয়তো মেসেঞ্জারটা চেক করছি, ফেসবুকটা চেক রাইট, করছি। তো এই কারণে যে জিনিসটা হয়, আমরা কিন্তু সবসময় যখন স্ক্রল করতে থাকি, যেই মেসেজটা আসে
স্যার কিছুক্ষণ আগে যে জিনিসটা বললেন, আমরা যখন কোনো কিছু শুনি বা যখন কোনো কিছু দেখি বা কোনো কিছু পড়ি, ওই জিনিসটা আমাদের ব্রেইনে তখন একটা সিগন্যাল দেয় যে এই জিনিসটা সম্পর্কে আমি জানলাম। তখন ওই সিচুয়েশনটাতে ওই পরিস্থিতিটা থাকে না যে আমি আসলে নিজেকে যাচাই করে দেখবো যে আসলে এই নিউজটা অথেন্টিক কিনা। কিছু সংখ্যক মানুষ থাকে যারা এই কাজগুলো করে খুব মানে এক ধরনের ভালো লাগা তাদের মধ্যে কাজ করে, যারা এই ধরনের সংবাদগুলো শেয়ার করে। কিন্তু আবার কিছু সংখ্যক মানুষ আছে যারা নিজের অজান্তেই এই মেসেজগুলো বা এই সংবাদগুলো শেয়ার করে দিচ্ছে অন্য বন্ধুদের সাথে বা ফেসবুকে যারা তার 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 সাথে কানেক্টেড আছে তাদের সাথে শেয়ার করে দিচ্ছে, যেই কারণে এই জিনিসগুলো বেশি পরিমাণে ভাইরাল হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের যারা গেস্ট আছেন আজকে, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি এই বিষয়ে কিছু বলার জন্য, যে আমরা সেই সিচুয়েশন গুলোতে নিজেদেরকে কিভাবে সামলে উঠতে পারি এবং আমরা কিভাবে এই খবরগুলো কি আসলে অথেন্টিক কিনা সেটা আমরা কিভাবে যাচাই করতে পারি। ধন্যবাদ। রাইট, ধন্যবাদ মাহাদি। ধন্যবাদ ইরফান। এই বিষয়ে আমি বলতে চাই যে বাড়ি ভাই, আপনি যেমনটা বলছিলেন আপনার কথায়, যে যেকোনো একটা খবর শোনার পরে আমাদের বডিতে একটা রিয়াকশন তৈরি হয়, এবং সেই রিয়াকশনের উপরে দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেকে এটা যদি অ্যাডপ্ট করতে না পারে, সেক্ষেত্রে প্যানিক সৃষ্টি হচ্ছে কিংবা যে কোনো একটা দুর্ঘটনা ঘটছে তার মানসিক বা শারীরিক ক্ষেত্রে। তো এই যে এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, এই সিচুয়েশনটা কেন তৈরি হচ্ছে, আমার কাছে দুইটা কারণ মনে হয়েছে, যে এই দুইটা কারণ এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার মধ্যে একটা আমার কাছে মনে হয়েছে যে সচেতনতা, এবং সেকেন্ড ওয়ান হচ্ছে ম্যাচুরিটি। এখন সচেতনতার জায়গাটা কি, যে ধরেন আমি যখন একটা খবর আরেকজনকে দিচ্ছি, সেটার অথেন্টিসিটি কতটুকু, এবং এটা দিলে আসলে তার মধ্যে আসলে কি রকম রিয়াক্ট হতে পারে, এই বিবেচনার জায়গাটা অবশ্যই আসলে আমাকে সচেতন হতে হবে। আমি যদি সচেতন না হই, তাহলে আসলে আমি দায়িত্বশীল আচরণ করতে পারবো না। অর্থাৎ কোন পরিস্থিতিতে কোন পরিবেশে কাকে কিভাবে কথাটা বলা দরকার, সেই জায়গাটাতে যদি আমার সচেতনতা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে একটা বিপত্তি ঘটার আশঙ্কাই থাকে। এবং এটার আমরা একেবারে বাস্তব উদাহরণ হিসেবে বলতে পারি, এই যে এখন যে করোনা পরিস্থিতি তৈরি হয়েছে, তো এই করোনা পরিস্থিতিতে আমরা দেখছি যে চীনের উহান থেকে প্রথম করোনা ভাইরাস ছড়ালো। তো সেখান থেকে প্রায় 2 মাস পরে বাংলাদেশে করোনার প্রথম রোগী শনাক্ত করা গেল। তো এই 2 মাস আমরা পেলাম, সেই জায়গা থেকে আমাদের যে ধরনের সচেতনতা তৈরি হওয়ার কথা ছিল, সেটি সরকার থেকেও করা হয়নি। আর এর পাশাপাশি দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের মধ্যেও যে সচেতনতার জায়গাটা তৈরি হওয়া দরকার ছিল, সেই জায়গাটাও কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি। যার কারণে দেখছে যে আজকে মানে গত 24 ঘন্টার রিপোর্ট যেটা বলছে যে 786 জন শনাক্ত হয়েছে, যেটা সর্বোচ্চ। তো এত কিছুর পরেও কিন্তু মানুষের যে সচেতনতা, বারবার আইইডিসিআর থেকে বা স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেটা বলা হচ্ছে যে আপনারা ঘরে থাকুন, আপনারা নিরাপদ দূরত্ব বজায় রাখুন, এবং আপনারা নিজেদের মধ্যে ইমিউন সিস্টেমটাকে গ্রো করার চেষ্টা করুন, এটাই আসলে আপনাকে সেভ করতে পারবে। তো এই জায়গাটা আসলে কতটুকু মানুষের কানে পৌঁছাচ্ছে কিংবা মানুষ আসলে কতটুকু সচেতন হচ্ছে, সেটার উদাহরণ কিন্তু আমরা ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জেলায় লকডাউন ভেঙে নানা ধরনের কাজের যে জায়গাগুলো আছে সম্পৃক্ততা, সেই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে গার্মেন্টস সেক্টরকেই বলা যায় যে গার্মেন্টস সেক্টর অর্থনীতির চাকা ঘোরাতে হবে, সেই জন্য গার্মেন্টস সেক্টর খুলে দেওয়া হলো। কিন্তু এই খুলে দেওয়ার ক্ষেত্রেও সিদ্ধান্তহীনতায় বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে আসলে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, যার কারণে দেখা গেল যে একবার শ্রমিকরা বিভিন্ন জেলায় চলে গেছে, সেই শ্রমিকরা ঢাকায় ফিরছে, ঢাকায় ফেরার পরে দেখছে যে কারখানা এখনো খোলেনি কিংবা কারখানার মালিক তাদেরকে ঢুকতে দিচ্ছে না। তো এই কারণে দেখা যাচ্ছে যে ট্রান্সমিশনের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু অটোমেটিকলি আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। তো এই জায়গাটাতে বেস করে বলা যায় যে সারা বাংলাদেশের মানুষের আমাদের সচেতন হওয়ার যে জায়গাটা, সেটা একেবারেই আমি মনে করি যে অনেক ক্ষীণ, এবং এই জায়গাটা বাড়ানোর একটা প্রয়োজন আছে বলে মনে করি। তো এই যে মানে আমরা বেখবর বা গুজব যে খবরগুলো আসলে বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে পৌঁছে যাচ্ছে, তো সেই জায়গা থেকে আসলে সচেতনতার বিকল্প নেই, এটি একটি পয়েন্ট। আর আরেকটি বিষয় ম্যাচুরিটির কথা বললাম। আর ম্যাচুরিটির জায়গাটা এরকম যে ধরেন যাকে দিয়ে যে কাজটা হবে, তাকে যদি ওই কাজটা দেয়া না হয়, তার থেকে লো লেভেলের আরেকজন, অর্থাৎ যে এই কাজের জন্য ম্যাচিউর না, তাকে যদি দেয়া হয়, ডেফিনেটলি ওই কাজটা ভালো হবে না। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে গণমাধ্যম
গণমাধ্যম না, ঠিক সোশ্যাল যে মাধ্যমগুলো আছে, ফেসবুক বলি, টুইটার বলি, ইউটিউব বলি, এটা কিন্তু একটা গ্লোবাল একটা প্ল্যাটফর্ম। এখানে একজন কানেক্টেড হতে পারলে সে ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে সে গ্লোবালি নিজেকে রিকগনাইজ করার একটা সুযোগ পাচ্ছে। তো গ্লোবালি রিকগনাইজ করার জন্য তার যে ম্যাচুরিটি দরকার, সেই ম্যাচুরিটি আসলে তার মধ্যে কতটুকু আছে। যে কেউ ফেসবুকে ইনভলভ হয়ে যাচ্ছে, কিন্তু ফেসবুক ব্যবহার করার জন্য আমি মনে করি যে একটা ম্যাচুরিটি দরকার। কারণ এটা অবশ্যই। এত বড় একটা প্ল্যাটফর্ম, এখানে এত মানুষের ইনভলভমেন্ট, এখানে দেখা যাচ্ছে যে জ্ঞানীগুণী থেকে শুরু করে রুট লেভেলের সব স্তরের মানুষই হচ্ছে এখানে ইনভলভ। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে আমি যখন একটা কমেন্ট করব বা আমি একটা ছবি আপলোড করব, সেটা রিয়াকশনটা কি হতে পারে, সেই বিবেচনা বোধ যদি আমার মধ্যে না থাকে বা ম্যাচুরিটি আমার মধ্যে না থাকে, ডেফিনেটলি সেখানে ফল করবে। এবং আমরা এর আগেও দেখেছি যে আপনার নিশ্চয়ই মনে আছে নাসিরনগরের ঘটনাটি কিংবা রামুর ঘটনা, ফেসবুককে কেন্দ্র করে গুজব ছড়িয়ে কিন্তু সেখানে দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এবং এই ধরনের ঘটনাগুলো কিন্তু অহরহই ঘটে যাচ্ছে। তো সেই জায়গা থেকে এই ম্যাচুরিটি জায়গাটাও যদি আমরা আমাদের মধ্যে নিয়ে আসতে না পারি, তো সেই ক্ষেত্রে যে খবরগুলো আসলে বেখবর হয়ে যাবে এবং বেখবরের জায়গা থেকে আসলে নানা ধরনের বিপত্তি গুলো ঘটতেই থাকবে। সেটাই। নয়ন হ্যাঁ, নয়নের কাছে আসবো, বাট নয়নের কাছে যাওয়ার আগে আমি অনেকগুলো কোশ্চেন চলে আসছে, সেগুলো আমি একটু বলতে যাচ্ছি। যেমন যেটা বাড়ি ভাই প্রথমেই বলছিলেন যে কাউকে যখন আমরা একটা খবর দিব, মানে কিভাবে দিব সেটার ব্যাপারে কিছু টিপস আপনি শেয়ার করেছেন। তো সেটা ব্যাপারে নীরব আলী উনি বলছেন যে মানে সত্যিকারের খবরগুলো বিশ্বাসযোগ্য গ্রহণ করা যায় কিভাবে। যখন করোনা শুরু হলো বাড়িতে ফোন করে বলেছি, অনেকেই বিশ্বাস করতে যাচ্ছিল না। উনি বেসিক্যালি দেশের বাইরে থাকেন, সো সেখান থেকে তার পরিবারের সাথে যোগাযোগ করেছেন। দেন আরেকটা আমরা ফ্যান্টাস্টিক কোশ্চেন পেয়েছি, যে টপিকটা আমি বলতে চাচ্ছিলাম যে এখন আজকের যেটা বলবো যে চারিদিকের হট নিউজ, সবচেয়ে বড় খবর যে শপিং মল গুলো খুলে দেওয়া হচ্ছে 10 তারিখ থেকে, যেটা আমরা সবাই শুনেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে। তো এখানে যেটা শাহিনা শিরিন আপু উনি বলছেন যে যে গভর্নমেন্ট যেহেতু এই ডিসিশনটা নিয়েছে, সো এখন যদি শপিং মল গুলো ওপেন হয়ে যায়, সো তাহলে সেক্ষেত্রে সবার নিরাপত্তাটা কতটুকু থাকছে বা সেফটির ব্যাপারটা এটা কি হতে পারে সেটা সে জিজ্ঞাসা করেছে। এবং আর লাস্টে জাস্ট আরেকজন ফাইনালি নিয়ে আমি নয়নের কাছে আসছি, আমাদের সবার পরিচিত মৌসুমী মৌ, সে আমাদের লাস্ট আরেকটা এপিসোডে ছিল। সে বলেছে আহমেদ বাড়ি ভাইয়া, ঈশিতা আপু, নয়ন ভাইয়াকে একসঙ্গে দেখে ভালো লাগছে, সবাই নিরাপদে থাকুন। মৌ তুমিও নিরাপদে থাকো এবং আমাদের সাথে প্রোগ্রাম এনজয় করো। থ্যাংক ইউ। এবার আমরা নয়নের কাছে জানতে চাচ্ছি। 2 মিনিট সময়। ধন্যবাদ। আসলে খবর বিশ্বাস করতে চাচ্ছে না, এই কথাটি যে জায়গা থেকে এসেছে এটি কারণ আরেকটু জোরে করতে হবে। না, তোমার সাউন্ডটা আস্তে শোনা যাচ্ছে, তুমি যদি একটু মাইক্রোফোনের ইয়েটা সামনে নাও তাহলে আমার মনে হয় একটু সাউন্ড কোয়ালিটিটা বেটার হবে। কি শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি কিন্তু খুবই আস্তে। আচ্ছা, তাহলে তুমি একটা সংক্ষেপে তোমারটা বলো, কারণ আদারওয়াইজ 2 মিনিট আমরা অলমোস্ট মিউট থাকবো। সো আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু আমার সাউন্ড সিস্টেমটা ঠিক করে আচ্ছা, তাহলে আমার মনে হয় যে আচ্ছা নয়, তুমি সাউন্ডটা একটু চেক করো, আমি ততক্ষণে ইরফানকে আমি করি যে ইরফান, সাপোজ তুমি ধরে নাও যে এই মুহূর্তে খুব বিশ্রী রকমের কিছু একটা হলো এবং তোমার নিশ্চয়ই তোমার কিছু চ্যালেঞ্জ আছে, তোমার মধ্যে কোনো চ্যালেঞ্জ আছে তোমার মধ্যে, সেরকম একটা পরিস্থিতির কথা তুমি চিন্তা করো, তোমার নিজেকে চিন্তা করো, ভেতরে কি তুমি কি আপসেট, মানে কিছু একটা বা এটা চিন্তা করতে পারছো কোন একটা সিকোয়েন্স। ওকে, এখন তুমি একটু রিল্যাক্স হও, একটু পেছন দিকে যে একটু রিল্যাক্স হও এবং একটু ব্রিথ করো, ব্রিদিংটা করো তুমি। জোরে জোরে পেট থেকে নিঃশ্বাস নিবে, বুক থেকে না। 1 থেকে 5 গণার সময় নিঃশ্বাস নিবে এবং 1 থেকে 5 বলতে বলতে নিঃশ্বাস ছেড়ে দিবে। ঠিক আছে, স্লো ডাউন করো। আমরা 30 সেকেন্ডের জন্য আমি দেখবো এটা, বা লেস দেন 30 সেকেন্ড। এবং এটা করতে, তুমি যখন এটা করতে থাকবে তখন তুমি করতে থাকো, আমি ততক্ষণে অন্যদের সাথে বলছি। সেটা হচ্ছে যে আমি শাহিনা শিরিনের কোশ্চেনটাতে আমি যাচ্ছি। আমি যদিও এটা ব্যাপারে এক্সপার্ট না, কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে গভর্নমেন্ট খুলে দেখ না, গভর্নমেন্ট সারা পৃথিবীটা খুলে দেখ। আপনি যারা অন্তত সোশ্যাল মিডিয়াতে আছি, আমরা যারা সতর্ক আছি, আমাদেরকে সতর্কতা তৈরি করতে হবে। এখন আমি মনে করি যে এখন সেই জায়গাটা চলে এসছে, এবং সেই জায়গাটার জন্য যেটা হচ্ছে যে মার্কেট খুলবে, এবং যারা আজকে আমি যেটা বলবো যে যারা মার্কেটে খোলার ব্যাপারে যারা অভিযোগ করছে, দেখা যাবে যে তারাই মার্কেটে যাবে।
সো এবং কয়েকদিন পর তারা ফেসবুকে ছবি দেবে এবং এই ধরনের ট্রলও আসছে এখানে। তো আমি এটাই বলছি যে মার্কেট খুলুক, আমি যদি সিদ্ধান্ত নিই যে আমি মার্কেটে যাব না, তাহলে দেখা যাবে যে আপনি নিজেকে নিরাপদ রাখতে পারবেন। সো এটা আমি বলবো যে নিজস্ব ডিসিশন। আর যেহেতু স্কুল কলেজ অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলোকে বন্ধ করা হয়েছে, আমার মনে হয় সেক্ষেত্রে আমাদের জন্য এটা আমাদের নিজস্ব সচেতনতা বা আমাদের নিজেদের অ্যাওয়ারনেসটা আমাদেরকে বিল্ড আপ করতে হবে। আমি আবার ইরফানের কাছে চলে যাচ্ছি। ইরফান, তুমি যখন ব্রিদিং করলে তোমার কাছে কেমন লেগেছে, এখন তোমার কাছে কেমন লাগছে? অনেক অনেক বেশি রিল্যাক্স লাগছে। যখন রাইট। আপনি বললেন যে ওই সিচুয়েশনটাকে নিজেকে দাঁড়া করাতে, যখন আমি কোনো প্রবলেমের ভিতরে ছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে আমার হার্টবিট অনেক ফাস্ট এবং নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। যখন আমি ডিপ ব্রিদিংটা করলাম, তখন আমার মনে হলো যে আমি আস্তে আস্তে লজিক্যালি চিন্তা করতে পারছি এবং রাইট, আমি পুরো পরিস্থিতিটা বুঝতে পারছি, এটা আমার কাছে মনে হচ্ছে। এক্স্যাক্টলি। আমি কিন্তু তোমাকে আগে থেকে শিখাই পড়া আনি নাই, এবং আমি জানি যে আমি জানতাম না যে তুমি আসবা। সো আমি জানি যে 9টার সময় আমি জানলাম তুমি শো আসছে, কারণ এটা সম্পূর্ণ ঈশিতা শোর কে আসবে কে যাবে সেটা ঠিক করছে। সো আমি এই জন্যই বলছিলাম তোমাদেরকে যে, বা যারা আছেন আপনারা, সেটা হচ্ছে যে কোনো চ্যালেঞ্জ নিউজ পাওয়ার সাথে সাথে আপনি ব্রিদিং আপনার ইয়ে করবেন। এটাও কিন্তু আপনার, আমরা যেমন হচ্ছে যে আমরা কিন্তু যেটা হচ্ছে ফিজিক্যাল হেলথের ব্যাপারে আমরা অনেক কথা বলি, আমরা কিন্তু মেন্টাল বা ইমোশনাল হেলথের ব্যাপারে আমরা কথা বলি না, আমরা স্পিরিচুয়াল হেলথের ব্যাপারে কথা বলি না, আমরা সোশ্যাল হেলথের ব্যাপারে আমরা কথা বলি না। এবং আমরা কিন্তু একটা মানুষকে হলিস্টিক যদি আমি অ্যাপ্রোচ দিতে চাই, তাকে আমার ফিজিক্যাল হেলথের ব্যাপারে আমাকে নজর দিতে হবে, তাকে আমি মেন্টাল হেলথ বা ইমোশনাল হেলথের ব্যাপারে নজর দিতে হবে, তাকে আমি স্পিরিচুয়াল হেলথের ব্যাপারে এবং সোশ্যাল হেলথ, এই 4টা জিনিস। এবং এই সোশ্যাল এই জায়গাগুলোতে, যেমন আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, যেমন হচ্ছে যে আমার ছেলের বার্থডে আসছে সামনেই। তো সে কিন্তু আমাকে বলছিল যে তার এটা লাগবে ওটা লাগবে, আমি বললাম যে এখন সম্ভব না, যেহেতু এখন এটা, এবং সে কোনোভাবেই মানে কখনো কখনো সেটা করে, আবার সে বলে আরেকটা বলে এটা বলে। আমি তাকে বারবার আমার কাছে নিয়ে আমি তাকে বোঝানোর চেষ্টা করি যে এখন এই সময়টা। সো এই জিনিসটা যেটা আমি বলবো যে এখন এই সময়ে আমরা কোথাও যাব না, বা এই সময়টা আমরা এই ঈদটা আমরা কোনো শপিং করব না, এই ঈদটা আমরা কারণ আমাদের অনেক নতুন কাপড় আছে যেটা আমরা পরা হয় না। আসলে কিন্তু সত্যি কথা যে আমি যেটা বলবো যে, আমি অন্তত বলবো যারা আমরা অধিকাংশ যারা ফেসবুক ইউজার যারা আছি, যারা আমরা সচেতন, আমরা কেন নিজেরা জেনে শুনে আমরা শপিং মলে যাব? কেউ যদি যেতে চায় তার নিজের এই যে তার নিজের দায়িত্বে যাবেন, তাতে আমার কিছু বলার নাই। কিন্তু আমরা যেন অবশ্যই আমাদের মধ্যে সেই জিনিসটা থাকে যে নিজের সেলফ অ্যাওয়ারনেসটা থাকে যে আমরা সেখানে সচেতন থাকব, আমরা যাব না। আমি সেই সাথে ইরফান, তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি কোশ্চেনটা করার জন্য। আবার তোমাকে আমি ব্যাক স্টেজে যেতে বলবো, তাহলে নয়নের আসতে সুবিধা হবে। ঠিক আছে। হ্যাঁ, ইরফান তুমি আমাদের সাথেই থাকবা, আমরা আবার তোমার সাথে কানেক্ট করব। মাহাদি, তুমি যদি কিছু সাপ্লিমেন্ট করতে চাও, মাহাদি। আচ্ছা, ভাইয়া যে দুটো প্রসঙ্গ বললেন যে হেলথ সিস্টেম আর শপিং মলের বিষয়টা, এটা নিয়ে বলতে চাই যে শপিং মলের মানে আপনি যে মতামতটা তুলে ধরলেন যে ঠিক আছে সরকারের দিক থেকে শপিং মল খুলে দেওয়া হচ্ছে, বাট আমাদেরকে সচেতন হতে হবে এবং সেভাবে আর কি ব্যবস্থা নিতে হবে। তো আমার কাছে একটু ভিন্ন ভাবে আমি চিন্তা করছি, সেটা হচ্ছে যে ধরেন উহানে যখন করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে, পুরো চীন কিন্তু 3 মাসের মতো লকডাউন ছিল। রাইট, তো আমাদের কিন্তু স্টেজটা চলছে 2 মাসের। এখন আমরা যদি ইউরোপের পরিস্থিতিগুলো দেখি, তো ইউরোপের যে ভয়াবহ অবস্থা, এত উন্নত দেশ, উন্নত হেলথ সিস্টেম, সবকিছু থাকার পরও তারা এক প্রকার বলা যায় যে নাস্তানাবুদ অবস্থা। তো সেই জায়গা থেকে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বাংলাদেশের মানুষদের মধ্যে যে অসচেতনতা এবং সরকারের দিক থেকে যে ধরনের অপটিমিস্টিক সিদ্ধান্ত নেওয়ার কথা, সেই জায়গাগুলো আসলে লক্ষ্য করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে মানে অন্ততপক্ষে এই বিষয়টা মাথায় রাখা যেত যে যেহেতু সরকারের পক্ষ থেকে একটি প্রণোদনা ঘোষণা করা হয়েছে, প্রায় 1 লাখ কোটি টাকার একটা প্রণোদনা ঘোষণা করা হয়েছে, এটা বিরাট অঙ্কের টাকা। তো সেই জায়গা থেকে সারা বাংলাদেশের মানুষদের অন্ততপক্ষে ঈদ পরবর্তী কিংবা এই মে মাসটা অন্ততপক্ষে লকডাউনে রেখে তারপরে পরিস্থিতি বিবেচনায় অর্থনৈতিক চাকা ঘোরানোর জন্য যদি কলকারখানা কিংবা অন্যান্য শপিং সেন্টার গুলো
বা বাজারঘাটগুলো খুলে দেওয়া যায়, সেই বিষয়টা আসলে সরকার চিন্তা ভাবনা করতে পারতো। অবশ্যই জাতিসংঘের পক্ষ থেকেও এই বলা বিষয়ে নোটিস বারবারই কিন্তু বলা হচ্ছে যে দক্ষিণ এশিয়া পরবর্তীতে এই করোনা বিস্তারের এপিক সেন্টার সহায়ক চলে যাচ্ছে, রাইট, একটা জোন হতে যাচ্ছে। জনতে তো যাচ্ছে, এই রাইট। সতর্কতাগুলো যদি মাথায় রাখা হয়, তাহলে কিন্তু আসলে এই লকডাউনের পরিস্থিতি আরেকটু বাড়ানোই উচিত ছিল বলে আমি মনে করি। কারণ এই যে দেখেন, এখন সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছে এবং ডে বাই ডে এই শনাক্তের পরিমাণটা আরো বাড়বে। তো সেই জায়গা থেকে আমরা কিভাবে এখন আসলে এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে পারি? সেটাই। আমি তো অবশ্যই বলছি, আমি কিছুদিন আগেও একটা এপিসোডে আমি বলেছি যে আমাদের অন্তত আরো 1.5 মাস লকডাউনে থাকাটা অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে, সেখানে সরকারি নীতি নির্ধারকরা যারা আছেন তারা হয়তো আমাদের চাইতে ভালো বুঝেন এবং হয়তো আমাদের চাইতেও অনেক বেশি তাদের দূরদর্শিতা আছেন, সেই কারণে আমাদের এছাড়া বলার কিছু নাই। এখন আমার যেটা হচ্ছে যে আমি যদি দেখি যে আরেকজন তার ঘরে আগুন লাগাচ্ছে, সেজন্য কি আমি বাইরে যে ওখান থেকে আগুন নিয়ে এসে আমার ঘরে দিব? আমি সেজন্য বলছি যে আমি কিভাবে আমার ঘরটাকে সেভ করব, আমি সেটাই বলছি। যখন আমি দেখছি যে আরেকজন ভুল করতে চলছে, অ্যাটলিস্ট আমাদের মেসেজ থাকবে সবার কাছে, যারা আজকে ভিউ করবেন বা যারা পরবর্তীতে ভিউ করবেন, সবার সাথে হচ্ছে আপনার ব্যক্তিগত নিরাপত্তাটা এখন চিন্তা করতে হবে। এটাই হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় অ্যাকশন হবে। কারণ আমি যখন দেখবো যে আরেকজন জেনে বুঝে পেট্রোল ঢেলে তার ঘরে আগুন লাগাচ্ছে, সেখানে আমার আসলে আমার নিজের ঘরেরটাকে কিভাবে পানি ছিটিয়ে আমার নিজের ঘরটাকে আমি সেভ করবো, আমাকে সেটাই চিন্তা করার আমার মনে হয় যে বুদ্ধিমানের কাজ হবে, এটাই আর কি। আর ইশিতা কে কে এসছে যদি এখন বলা যায়। থ্যাংক ইউ। সো আমাদের এখানে আরো অনেকেই জয়েন করেছে আমাদের সাথে, আমি জাস্ট একটু অ্যাকনলেজ করতে যাচ্ছিলাম। দিলরুবা উনি আছেন আমাদের সাথে, দেন শাঙ্কু চক্রবর্তী আছেন আমাদের সাথে, জিয়াউর রহমান, বাচ্চু, শাহিনা শেরিন, অলরেডি আমরা তার কোশ্চেন শেয়ার করেছি। দেন আমাদের সাথে মোনা ফারহাদ, এবং আমাদের সাথে আরেকজন অডিয়েন্স আছেন, সৈয়দ ইউনুস। বেসিক্যালি হি ইজ ফ্রম আফগানিস্তান and he attended our international youth camp, so he mentioned that English please, really like this kind of camp and miss you all the Bangla people. So Yunus, for you, we are having another session on coming Friday that will be totally in English, so please join us on Friday at 2 p.m. দেন আমাদের সাথে আছেন সৈয়দা চাঁদনি আছে আমাদের সাথে, এরপরে আমাদের সাথে সাদিয়া সুলতানা জয়েন করেছে এবং আরো অনেকেই জয়েন করছে। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং। সো আবার আমরা ফিরে আসছি। আমি ওটাই বলছি, আসলে বাঙালি হিসাবে আমি 4 দিন একটা কমেন্টস দেখছিলাম যে আসলে বাঙালি হিসাবে আমরা এতটাই ইমোশনাল যে আমরা কিন্তু দেখুন, আমি বুঝতে পারছি যারা পোশাক শিল্পের ব্যবসায়ী আছেন, যারা নট অনলি গার্মেন্টস, আমি বলছি লোকাল যে আমাদের যে বুটিক্স এর সাথে আছেন, তাদের অনেক ক্ষতি হচ্ছে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই আমাদের। এবং আমরা জানি এই যে ক্ষুদ্র ব্যবসায়ী বা মিডল লেভেলের যে মাঝারি ব্যবসায়ী যারা উদ্যোক্তা আছেন, তাদের জন্য অবশ্যই এটা ক্ষতিকর, এবং তাদের সাথে তাদের যে কর্মচারী আছেন তারা বেতন পাচ্ছেন না, যেহেতু সবকিছু ইনকাম বন্ধ, বিজনেস নাই, এটা আমরা জানি। কিন্তু এটা কিন্তু আমাদের জন্য, আমি এর আগেও বলেছিলাম, সেটা হচ্ছে যে এটা কিন্তু খুব বেশি আমাদের জন্য খুব বেশি বড় চ্যালেঞ্জ হবে না যদি না আমরা এই জিনিসটাকে 1.5 মাস আমরা যদি অপেক্ষা করতে পারতাম আরো, তাহলে আমরা কিন্তু আরো 1 বছর আমরা কিন্তু সেফ থাকতাম। কিন্তু আমি এখন ভয় পাচ্ছি আসলে এক সেন্সে, আই নিড টু ব্রিথ মাইসেলফ, যে আমরা আমাদের ভুল ডিসিশনের কারণে আমাদের এই লকডাউনটা 1 বছর হয়ে যাবে এবং আমরা আন্তর্জাতিকভাবে আমরা ব্যান্ড হয়ে যাব। কোথাও আমরা পরিবহন বা কোথাও যোগাযোগ রাখা বা কোথাও যাওয়া আসা সবকিছু কিন্তু আপনার তখন যদি এটা কন্ট্রোলে করতে না পারে, তাহলে আমি যেটা বলছি যে আপনি যে প্রোডাকশনটা করছেন, আপনি যে উৎপাদন করছেন, যে পণ্যটা উৎপাদন করছেন, কিছুদিন পর আসবে যে এই গার্মেন্টস এর শার্টে ভাইরাস আছে, আমরা নিব না। এই আলুর মধ্যে ভাইরাস আছে, আমরা নিব না। এটার মধ্যে ভাইরাস আছে, আমরা নিব না। সো এই জিনিসটা আমাদের একটা সমস্যা হয়ে যেতে পারে। সো আমরা থ্যাংক ইউ বাড়ি ভাইয়া। সো অলরেডি আরো অনেকগুলো কোশ্চেন চলে এসেছে আমাদের কাছে। সো আমি প্রথম যে কোশ্চেনটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা মাহাদি ভাইয়ের কাছে কোশ্চেন, আবার শাহিনা শেরিন উনি করেছেন। আমার আরেকটা কোশ্চেন হচ্ছে মাহাদি ভাইয়ের কাছে। ভাইয়া একটু যদি শেয়ার করতেন, যেভাবে করোনার সিচুয়েশন বাড়ছে, নাম্বার অফ পেশেন্টস আর ইনক্রিজিং, নাম্বার অফ ডেথ আর ইনক্রিজিং, সো আমাদের বাংলাদেশের ডিসিশন গুলো কি সব জায়গা থেকে অ্যাকুরেট নেওয়া হচ্ছে? একটু যদি কিছু শেয়ার করতেন।
আচ্ছা, মানে এই জায়গাটাতে মানে আমি দেখা যাচ্ছে যে সমন্বয় আছে কিনা, কোথাও সমন্বয় আছে কিনা আচ্ছা, মানে ইনফরমেশন আমি সেটা। আমার ব্যক্তিগত একটি অভিমত এইভাবে বলতে পারি যে আমাকে দেখা যায় প্রত্যেকদিন নিউজ পড়তে হচ্ছে এবং নিউজে সরকারের যে হিসাব অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে হিসেবটি দেওয়া হচ্ছে সেটা তো সকলেই জানছে। আর এর পাশাপাশি দেখা যাচ্ছে বিভিন্ন উপসর্গে অনেক রোগী আছেন যারা মারা যাচ্ছেন, এই উপসর্গগুলো করোনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তো সেই জায়গা থেকে এই ধরনের অনেক রোগীও মারা যাচ্ছেন। এখন এই দুইটাকে যদি এক করে আমরা হিসেব করি যে আসলে এটার পার্সেন্টেজটা কত, হুম? তো সেই জায়গা থেকে দেখা যায় যে সরকারি হিসেবে 4000 5000 পরীক্ষা করা হচ্ছে, সেখান থেকে ধরা পড়ছে গড়ে এভারেজে বলা যায় যে 500 থেকে 600। হুম? আর এর বাইরের যে খবরগুলো আসছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে, সেখানে দেখা যাচ্ছে যে 8 থেকে 9 জন, 10 জন এরকম একটা সংখ্যা আসছে। হুম? তো এই সংখ্যাটা তুলনামূলক হিসেবে আমরা বলতে পারি যে অনেক কমই। ধরেন বাংলাদেশের যে স্বাস্থ্য খাত সে অনুযায়ী দেখা যাচ্ছে যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা এবং ওই ট্রিটমেন্ট অনুযায়ী আসলে কিভাবে আসলে তারা সুস্থ হবে, সেই সুস্থ হওয়ার জায়গাটা কিন্তু আসলে ডিপেন্ড করবে স্বাস্থ্য ব্যবস্থার উপরে। তো সেই জায়গা থেকে ধরেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমরা ধরেই নিলাম খুব খারাপ। তো তার মানে স্বাস্থ্য ব্যবস্থা খারাপ থাকলে আমি ট্রিটমেন্ট ঠিকমতো পাবো না এবং মারা যাওয়ার সংখ্যাটা অনেক বেশি হবে। তো সরকারি হিসেবে আমরা তো একটা সংখ্যা জেনেই যাচ্ছি, কিন্তু এর বাইরেও আমরা সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে অন্যান্যভাবে যে সংখ্যাটা পাচ্ছি, সেই সংখ্যাটা আসলে এক প্রকার আশার আলোয় আমাদেরকে দেখায় যে সংখ্যাটা আসলে বেশি একটা না। অর্থাৎ খুব একটা ছোট্ট পোর্শনেই দেখা যাচ্ছে যে বিভিন্ন করোনার উপসর্গ নিয়ে মারা যাচ্ছে। তো ইউরোপ এবং আমেরিকাতে যে ধরনের গণহারে মারা যাওয়ার যে প্রবণতা, সেই জায়গাটা কিন্তু এখানে নেই। অর্থাৎ দেখা গেল যে সরকারের দুর্বলতার কারণে সরকার ঠিকমতো টেস্ট করতে পারছে না, সবাইকে টেস্টের আওতায় আনতে পারছে না। এই কারণে অনেকেই মারা যাচ্ছে। এই হিসেবটা আবার সরকার দিচ্ছে না। বিষয়টা এরকম হচ্ছে না কিন্তু। মানে যেই সংখ্যাটা আসলে বাইরে থেকে যাচ্ছে সেটা একেবারেই লোয়ার একটা পোর্শন। তো এটা আমাদেরকে অনেকটা আশার আলোয় দেখায় যে বাংলাদেশের মতো এত জনবহুল একটা দেশে এখনো আসলে আমরা মনে করছি যে ম্যাসিভ আকারে ছড়িয়ে পড়ে নাই, বা এই 2 মাস অতিক্রান্ত হওয়ার পরেও সেই সংখ্যাটা আমরা ওইভাবে আসলে পাচ্ছি না। তো এটাকে আসলে কি বলা যেতে পারে যে আল্লাহর রহমতও হতে পারে। আল্লাহর রহমত আছে বিধায় আমরা আসলে এইভাবে ম্যাসিভ আকারে আমাদের আক্রান্ত হওয়ার সংখ্যাটা আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। সরকার যথাযথভাবেই চেষ্টা করে যাচ্ছে সবাইকে টেস্টের আওতায় আনার জন্য। বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টর গুলো খুলছে, বিভিন্ন ডিভিশন জেলা পর্যায়েও করোনা শনাক্তকরণের যন্ত্রগুলো স্থাপন করা হচ্ছে এবং সেক্ষেত্রে প্রতিদিনই এর সংখ্যাটা বাড়ছে। তো ওই জায়গা থেকে বলা যায় যে আমরা এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে আমরা নিয়ন্ত্রণের মধ্যেই আছি। তবে এই সময়গুলোতে যদি আমরা সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হই, তাহলে হয়তোবা এই নিয়ন্ত্রণটা নাও থাকতে পারে। থ্যাংক ইউ ভাইয়া, আপনি অনেক সুন্দর করে ভাইয়া ব্যাপারটা এক্সপ্লেইন করলো। সো অলরেডি আরো কিছু কোশ্চেন চলে এসেছে, আমি কোশ্চেনগুলো একটু নিয়ে নেই। হ্যাঁ, আমি মনে হয় যে কোশ্চেনগুলো রিডিং না পড়ে জাস্ট আমাকে সামারাইজ করলে হবে, যেহেতু আমরা কোশ্চেন। সো আমাদের সাথে নেক্সট জহুরুল ভাই আছেন, উনি যে কোশ্চেনটা করেছিলেন যে আমরা জানি যে এরপরে সামনে অনেক হেলথ হ্যাজার্ড হবে, সো সেইটা কিভাবে ম্যানেজ করা যায়, এটা একটা কোশ্চেন ছিল। এবং সাদিয়া সুলতানা, ওনার থেকে যেটা কোশ্চেন ছিল যে এখন যেহেতু এডুকেশনাল ইনস্টিটিউট সবকিছুই অফ আছে, সো এডুকেশনাল সিস্টেমটা কিরকম হবে এবং ইকোনমিক্যাল যে এফেক্টটা হবে সামনে, সেই সেটাই বা কতটুকু বাংলাদেশের জন্য এফেক্ট করবে, এটা এই দুটো আছে। এবং লাস্ট ফাইনালি যেটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, এটা ফারহিন ইসলাম সে কোশ্চেনটা করেছে, এবং ডেফিনেটলি এটা আমিও মাঝে মাঝে ফেস করি বাসায়, যেটা আমি শখ করে আমার আম্মুকে একটু ইউটিউব চালানো শিখিয়েছিলাম যে অ্যাটলিস্ট যে সে যেন ইউটিউবে গান শোনা বা এগুলো করতে পারে। বাট আনফরচুনেটলি আই ডোন্ট নো হাউ সে শুধু গান না, এখন গানের সাথে সাথে যেহেতু অন্যান্য নিউজে আসে, সো অলমোস্ট সেম টাইপের কোশ্চেনটা ফারিন করেছে যে তার আম্মু বলেছে যে মানে একটা কোট সে যেটা লিখেছে যে বাংলাদেশ মুসলিম দেশ এবং আমাদের প্রাইম মিনিস্টার ম্যাডাম যিনি উনিও মুসলিম, নামাজ দিয়ে উনি দিন শুরু করেন, সো আমাদের দেশে করোনা আসবে না, এরকম একটা নিউজ ওর আম্মু টিভি থেকে শুনেছে। সো এখন যেটা হয় যে ওনারা যারা একটু আমাদের থেকে এলডার আছেন, অনেক সময় অনেকে ওটাই অন্ধভাবে বিশ্বাস করে যান। সো সেটাই ওর কোশ্চেন যে এরকম সিচুয়েশনে যারা আমাদের থেকে বড় আছেন, যে আমরা হয়তো বুঝতে পারছি যে হ্যাঁ আসলে নিউজটা অথেন্টিক না,
তাদেরকে আমরা কিভাবে বুঝাবো? কারণ ও যেমন এটা পেয়েছে, আমিও যেটা অনেক সময় সম্মুখীন হই, এবং তখন মাঝে মাঝে মনে হয় কেন আমি শিখালাম আম্মুকে, যে সে অনেক রিলিজিয়াস সাইড এর ওগুলো অনেক যে ভিডিও গুলো থাকে, সো ওখানে দেখা যায় অনেক কিছু বলে ফেলে, তারপর বলে যে হ্যাঁ না এটা এভাবে বলেছে ওভাবে বলেছে। সো রাইট। এই জিনিসগুলো, সো নয়নকে দিয়ে একটু শুরু করি। নয়ন অবশেষে আমাদের সাথে নয়ন, কানেক্ট হ্যাঁ। করতে পেরেছে। নয়ন প্লিজ। এবার শুধু নয়নই কথা বলবে। আসলে আমি আজকে ডাটা ওয়াইফাই কোনোটাই ঠিকভাবে কাজ করছে না, এই জন্য আসলে আমি চেষ্টা করেছি এতক্ষণ। তো এখন বোধহয় আমাকে শুনতে পাচ্ছেন। আমি চেষ্টা করছি যতটুকু জোরে বলার আর কি। আমি হ্যাঁ। দুটো বিষয়, একটি হচ্ছে কি কিছু ব্যাপার আচ্ছা, আমি একটু নয়ন তোমাকে ইন্টারাপ্ট করি। ভাইয়া, তোমার যদি হেডফোনের এই যে ইয়েটা মাউথ স্পিকারটা এটা যদি একটু মুখের কাছে নাও, তাহলে মুখের হয়তো কাছে মনে আনা হয় যায়। একটু জোরে শোনা যাবে। হ্যাঁ, আমার কাছে মনে হয় আমি ফোনে অন্য একটা ডিভাইস দিয়ে আমি কানেক্ট হয়েছি, যদি এই ডিভাইসটিতে না পাওয়া যায় ল্যাপটপে, দেন নিশ্চিত আপনি অন্য শিওর। নিয়ে নিতে পারেন কিনা। ওকে। একটু ট্রাই করে দেখেন, আশা করি ওইটা ক্লিয়ার শোনা যাবে। ওকে ভাইয়া, তুমি বলো। তো ব্যাপার হচ্ছে যে খবর বিশ্বাস করতে চাচ্ছে না, এটা দুটো কারণ। যেটি বললেন যে করোনার কথা বিশ্বাস করছে না, করোনার কথা বলা হচ্ছে, রাইট। এই হওয়ার একটি কারণ হলো যে আমাদের মসজিদগুলোতে আপনি যাবেন, যেমন যখন নামাজ বন্ধের কথা বলা হলো, একটি পক্ষ কিন্তু চেষ্টা করেছে সেটিকে এভাবে প্রচার করতে যে না, নামাজ কেন বন্ধ হবে, রাইট। নামাজ তো আমাদের বন্ধ হওয়া যাবে না। তো ব্যাপারগুলো হচ্ছে ধর্মীয় কিছু ব্যাপার বাংলাদেশের মানুষের মাঝে আছে, যেটি আপনি রাতারাতি বললে পরিবর্তন করে দেওয়া সম্ভব না, এটি বাস্তবতা আমাদের। এখন করোনা ক্ষেত্রেও যে ব্যাপারটি হয়েছে, এটি শুধু করোনার ক্ষেত্রে নয়, সকল ধরনের রোগের ক্ষেত্রে আপনি গ্রাম অঞ্চলে এখন এমন কিছু মানুষ পাবেন যারা এখনো বিশ্বাস করে যে মেডিসিন নেওয়া যাবে না। মেডিসিন নিয়ে এক ধরনের গুনাহ, এই গুনাহটি হচ্ছে এই কারণে, কারণ যখন আমি মেডিসিন নিব এর মানে হচ্ছে যে আমি স্রষ্টার উপরে বিশ্বাস করতে পারছি না, আমি মেডিসিনের উপরে বিশ্বাস করছি। রাইট। এই ধরনের একটি চিন্তার বেশ কিছু মানুষ কিন্তু আপনি এখনো বিভিন্ন অঞ্চলে পাবেন। তো কিছু বাস্তবতার মুখোমুখি যখন আমরা হই, সেটি আমাদেরকে মেনে নিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি দেখবেন যে মহামারী করোনা যেটি এসছে, কিন্তু শুরুতে কিন্তু আসলে যখন আক্রান্ত হওয়া শুরু করলো, মানুষের মধ্যে কিন্তু সচেতনতা বেড়েছে, মানুষ বের হয়েছে, সেটি যেমন সত্য, আবার বের হওয়ার কিন্তু বাস্তবতাও আছে। বাস্তবতা কেমন, আমি যেহেতু মাঠে ছিলাম সেই জায়গা থেকে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, ঢাকা শহরে দৈনিক কত মানুষ চলাফেরা করে, রাস্তায় কত মানুষ চলে, এখন কত মানুষ আছে। এখানে সবচেয়ে বড় যেটি বাস্তবতা, যে যারা বের হয়েছেন, হ্যাঁ অপ্রয়োজনে অনেকে ঘোরাঘুরি করতে আমরা দেখেছি, তার পাশাপাশি কিন্তু দেখবেন যে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, যাদের তো প্রস্তুতি ছিল না যে ধরনের একটা দুর্যোগের মুখোমুখি আমরা হব, এ ধরনের একটি চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করব, তো সেই প্রস্তুতিটি যেহেতু তাদের ছিল না, অনেকে তাদের, যেমন আমি একজনকে পেয়েছি, একজন সিএনজি চালায় যিনি, তিনি বলছি আমি 5 দিন ধরে সর্বশেষ গতকাল আমার কাছে এক চাল ছিল, আর হচ্ছে যেহেতু চালের সাথে কোনো তরকারি নেই, সে কারণে চালগুলো ভাজি করেছে, মানে ভেজে চাল ভাজি, ওইটা খেয়েছে, তার আগের দিন বিস্কিট খেয়েছে, পরে বাধ্য হয়ে সে নেমেছে। এটি বাস্তবতা। আপনি বাংলাদেশের মতো দেশে লকডাউন করে কতদিন চালাতে পারবেন সেটি কিন্তু থেকেই যায়, সেই আলোচনা কিন্তু ব্যাপার রয়েছেই। হ্যাঁ, লকডাউন করতে হবে। এখন শপিং মল খুলেছে, যে সেটি যেমন সরকারের সিদ্ধান্ত, আমি মনে করি যে আরো কিছুদিন পরে খুললে ভালো হতো, কিন্তু এখন যেহেতু খুলেছে সেটিরও বাস্তবতা আছে। আপনি যে মানুষগুলো এই পোশাক, এই শিল্পের সাথে জড়িত আছেন, যে মানুষগুলো এখানে কোটি কোটি মানুষ, মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, এই মানুষগুলোকে আপনি চালাবেন কিভাবে? রাষ্ট্র তো আপনাকে সেটা কতখানি পারবে, এটি একটি বিষয়। তো সে কারণে সার্বিকভাবে আমি যেটি বলছি, সার্বিকভাবে যেটি বলছি যে কোনো কিছুই আসলে, এখন আমরা এমন একটি সময়ের মুখোমুখি হয়েছি, এমন একটি সময় আমরা এসে দাঁড়িয়েছি, মানে অ্যাবসলিউট, মানে কোনো কিছু বলারই স্কোপটি আসলে এখানে নেই। হ্যাঁ, আর হচ্ছে যে গুজবের কথা যদি বলি, সচেতনতার কথা যদি বলি, গুজবের ক্ষেত্রে আমি একটি বিষয় বলবো যে গুজবের কিছু কারণ আছে, কিছু ক্ষেত্র আছে, সেটি হচ্ছে যে সঠিক তথ্যটি জানাতে পারা, এটি একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা আমাদের, এই চ্যালেঞ্জটি মূলত আমাদের গণমাধ্যম কর্মীদের, কারণ বেখবর তখনই হবে যখন আমরা সঠিক তথ্যটি দিতে পারবো না, সেই জায়গায় বেখবর হওয়ার কিন্তু একটা বড় সুযোগ তৈরি হয়। তো সেই জন্য আমাদেরকে সেই সঠিক খবরটি দেওয়া দরকার। আর যারা আছেন, আমি সবাইকে অনুরোধ করব যে মেইন স্ট্রিমের মিডিয়াগুলোতে, আমি যেটি শুরুতেও বলছিলাম যে মেইন স্ট্রিমের মিডিয়াগুলোতে সবচেয়ে বেশি আপনাদের মনোযোগ দেওয়া উচিত। মেইন স্ট্রিমের মিডিয়াগুলো কি বলছে, গণমাধ্যমগুলো কি বলছে, সেটি আপনাদের দেখা উচিত।
এক্ষেত্রে তাহলে মনে হয় অনেক অংশেই সেটি করা সম্ভব হবে। আরেকটি বিষয় আমি যোগ করব, সামাজিক মাধ্যমের বিষয়। সামাজিক মাধ্যমের ক্ষেত্রে যেটি হচ্ছে, দেখেন, আমি প্রতিবাদ করব, আমরা অনেক অসঙ্গতি অন্যায় নিয়ে প্রতিবাদ করছি, সেটি খুবই ভালো একটি দিক। কিন্তু এর পাশাপাশি আরেকটি দিক হচ্ছে, যেমন কিছুদিন আগে একটি খুব মানে যেটি আমাদের মোটামুটি আমরা বড় একটা অংশ আমরা প্রতিবাদ করেছি, সেটি হচ্ছে ডক্টর মির্জা সেবরিনা ফ্লোরার যে শাড়ি নিয়ে। এখন দেখেন এই শাড়ির আলোচনাটা কোত্থেকে আসলো, তার ফেসবুকে বিভিন্ন যখন লাইভ যাচ্ছে, লাইভের নিচে বিভিন্ন জন ঢুকে কমেন্ট করতেছে যে এতগুলো শাড়ি কোত্থেকে আসলো, এই শাড়ি কিভাবে সে পরে, প্রতিদিন একটি একটি করে শাড়ি পরিবর্তন করছে। কিন্তু সেই সংখ্যাটি কিন্তু একেবারেই হাতে গোনা কম কিছু মানুষ, আপনি দেখবেন যেটি এক্স্যাক্টলি। মানে হয়তো কতজন, 5 জন 10 জন অথবা এই টাইপের কিছু। কিন্তু এটি যে পরিমাণ প্রচার হয়েছে, যেমন আমি আমার টাইমলাইনে আমার কোনো বন্ধু যারা ফেসবুকে আমার সঙ্গে যুক্ত আছেন, আমি তাদের কাউকে দেখিনি তারা মির্জাদি সেলিনা ফ্লোরার কোনো সমালোচনা করেছেন। কিন্তু প্রতিবাদ আমি এত পরিমাণে দেখেছি, যে কারণে আপনি মনে রাখতে হবে যে সব প্রতিবাদ কিন্তু হচ্ছে, প্রতিবাদগুলো কিন্তু প্রতিবাদ থাকছে না, এটি কিন্তু এক ধরনের প্রচার হয়ে যাচ্ছে। তো প্রতিবাদ আপনি করবেন, কিন্তু প্রতিবাদ যাতে যারাই কথাগুলো বলছে তাদের কথাগুলোকে আরো বেশি প্রচারের সুযোগ তৈরি না করে দেয়, সেটি মনে হয় আমাদের দেখার খুব দরকার আছে। কারণ সেটাই। সেক্ষেত্রে আহ, একটি বিষয় সামাজিক যোগাযোগের মাধ্যমে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এখন যে সময়টা পার করছি এটি ঘৃণা ছড়ানোর সময় নয়, পরস্পরকে ভালোবাসার, কাছে ডাকার, পাশে থাকার একটি সময়। এটি সবচেয়ে বড় সুযোগ মানুষের পাশে দাঁড়ানোর, সেই সুযোগটি বোধহয় আমাদের নিয়ে নেওয়া উচিত। কারণ এখন যদি আপনি দেখেন ফেসবুকে কি আদৌ কোনো আজ পর্যন্ত এমন কোনো বিষয় এসছে যে বিষয়ের বিপরীতে কোনো কথা আসেনি? প্রতি যখনই যে আলোচনাগুলো আসছে সেই আলোচনাগুলো এগেইনস্টে কিন্তু আবার একটা কাউন্টার দাঁড়ায় রাইট। যাচ্ছে। কাউন্টার এই জন্য আপনি কোনটি নিবেন কোনটি নিবেন না, আমার কাছে কখনো কখনো মনে হয় যে আপনার এই আলোচনায় যাওয়ারই দরকার নেই, যারা যারা আলোচনা করার করুক, আপনাকে এই সময় সবচাইতে ভালো থাকাটা জরুরি। আর আমি একটা কথা সবসময় বলি যে নিজের ভালোটা নিজেকেই থাকতে হবে, আমি খারাপ থাকলে দিন শেষে কারো কিছু আসে যায় না। রাইট। তো সেই জায়গা থেকে ভালো আপনাকে থাকতেই হবে। আর আপনার ভালো থাকার জন্য আপনাকে কি করতে হবে, ডিসিশন আপনাকেই নিতে হবে। আমরা যারা গণমাধ্যম কর্মী বলেন, বাড়ি ভাই লাইফ কোচ, ঈশিতা আপু আছেন ট্রেনার, মাহাদি ভাই আছেন, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা অনেক কথা বলবো, কিন্তু জগৎটা আপনার, আপনি জানেন যে কি করলে আপনি কি ভালো করলে থাকেন। ভালো হবে, রাইট। আপনার এক্স্যাক্টলি। এমন হতে পারে যে আপনি এক কাপ চা খেলেন, আপনার চা খেলে আপনার ভালো লাগে, আপনার ওটার মধ্যে আপনার ভালো থাকা, আপনি খুব স্ট্রেসের মধ্যে আছেন, এক কাপ চা খেলেন, আপনি ভালো ফিল করছেন। এটা হচ্ছে আমাদের মেন্টাল সেটআপটা যেভাবে করা, আমরা যেটাকে মনে করি, হ্যাঁ, এভাবে প্রত্যেকটা মানুষকে একটি জগৎ তৈরি করে নেওয়াটা খুব বেশি দরকার, যে জগতের মধ্যে শুধু আপনিই জানবেন যে এই জগৎ কিভাবে চলবে, এই জগতের এই এখানে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে চলবে, আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে চলবে, প্রতিটা মানুষই তো আমাদের একটা একটা স্টেটের মতো। আমরা এখানে আপনি আপনার ব্রেনকে কিভাবে কাজে লাগাবেন, আপনার মাইন্ডকে কিভাবে কাজে লাগাবেন, সেটা আপনিই জানেন, ভালো লাগাগুলো আপনাকেই খুঁজে নিতে হবে। এর রাইট। জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু আজকে গণমাধ্যম খবর সংবাদ নিয়ে আলোচনা হচ্ছে, সর্বশেষ আমি একটু কথা বলে শেষ করব, সেটি হলো যে সবচেয়ে বেশি দরকার আপনি এটি অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে যে যে সংবাদটুকু আপনার এই সময় আপনার দরকার, যতটুকু আপনার সচেতনতার জন্য দরকার, আপনার ভালো থাকার জন্য দরকার, ততটুকুই আপনি দেখবেন, ততটুকুর মধ্যেই আপনি থাকবেন। সামাজিক মাধ্যমে অযথা কোনো বেখবরের বেখবরের কাছে যাবেন না, বেখবর থেকে দূরে থাকবেন। যদি কোথাও কোনো জায়গাতে কোনো কনফিউশন তৈরি হয়, কোনো জায়গায় আপনি বুঝতে পারছেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনি মূলধারার গণমাধ্যমগুলোর দিকে জন্য অপেক্ষা করবেন, তারা কি সংবাদটি দেয় সেই সংবাদটি পর্যন্ত অপেক্ষা করা পর্যন্ত সেই সংবাদটি ছড়ানো থেকে বিরত থাকবেন। ধন্যবাদ। ডেফিনেটলি, থ্যাংক ইউ নয়ন, অনেক সুন্দর করে বলেছেন। আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি, লাস্ট Right. একটা কোশ্চেন নিব জাস্ট। এটা আচ্ছা, কোশ্চেন মোনাফা নেওয়ার আগে আমি একটা সাপ্লিমেন্ট করে দিচ্ছি এখানে। আমার মনে হয় যে আরেকটা জিনিস আমি কিন্তু সরকারি পর্যায়ে বিভিন্ন জায়গায় বলেছিলাম যে আমাদের মসজিদগুলো কি শুধু নামাজ আর আজান দেওয়ার জন্য? আমাদের মসজিদগুলো থেকে কেন প্রতিদিন অন্তত 5 থেকে 10 বার মানুষকে স্মরণ করে দেওয়া হয় না যে আপনি হাতটা ধোন, আপনি ডিস্টেন্স মেনটেন, কারণ যেটা হচ্ছে যে এই মাইক, এই মসজিদ থেকে যে সাউন্ড সিস্টেম গুলো থাকে সেটা কিন্তু প্রতিটা পাড়ায় ইন্টারকানেক্টেড হয়ে থাকে, প্রচুর কিন্তু ম্যাসিভ একটা তো সেটা বলছে একটু যদি সময় মেনটেন করে একটি একটি মেনটেন করে যদি রিপিট হচ্ছে কোথাও, এটা এটা মেনটেন করে যদি যদি এটা জানানো যায় আমার মনে হয় খুব ভালো হতো। আচ্ছা, নয়ন তোমার মনে হয় আরেকটা সাউন্ড একটু অফ করে রাখতে হবে, ওটা থেকে রিপিট হয়ে আসছে।
ঠিক আছে, ঈশিতা কোশ্চেন নিতে পারো। আচ্ছা, লাস্ট যে কোশ্চেনটা আমি নিতে চাচ্ছিলাম সেটা মোনা ফারহাদ উনি করেছেন। উনি যেটা জিজ্ঞাসা করেছেন যে আমরা সবাই জানি যে এই মুহূর্তে যেহেতু ফ্রন্ট লাইনে থেকে মেডিকেলের যারা ডাক্তার নার্স সবাই ওনারা সার্ভিস দিয়ে যাচ্ছেন, সো তাদের সিকিউরিটিটা কতটুকু আছে বা তাদের কি সিকিউরিটিটা এনাফ, যেহেতু আমাদের এখন পেশেন্ট প্লাস হলো ইনফেক্টেড নাম্বার বাড়ছে, ডেথ নাম্বার বেড়ে যাচ্ছে, সো ইজ ইট এনাফ যে তাদেরকে প্রপার তারা সেফটি নিয়ে তাদেরকে সার্ভ করতে পারছেন? সো এইসব কিছু কতটুকুই বা আসলে করা হচ্ছে? ঠিক আছে, সবাই 30 সেকেন্ড করে যদি একটু কমেন্টস আপাতত, আচ্ছা, এটা নিয়ে আমরা ভাইয়া। আরো কথা বলবো। আচ্ছা, মানে এই ক্ষেত্রে যেটা হয় যে সরকার প্রথম দিকে যেভাবে বলেছিল যে আমাদের সব প্রস্তুতি আছে এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য, তো পরবর্তীতে দেখা গেছে যে 2 মাস অতিক্রান্ত হওয়ার পরে আমরা দেখেছি যে প্রস্তুতি আসলে তেমন কিছুই নেই। অর্থাৎ যখন করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়ে গেছে তখন থেকেই মূলত আসলে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। তো এই প্রস্তুতি নিতে যেই আসলে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। আপনারা শুনেছেন যে অনেক নার্স এবং ডাক্তার করোনা আক্রান্ত হয়েছেন। আমরা ডাক্তার মইনের মতো একজন চিকিৎসকও ইতিমধ্যে হারিয়েছি। তো এইরকম অনেক নার্স ডাক্তার আক্রান্ত হয়ে গেছেন, কিন্তু এর পরবর্তীতে সরকারের কিছুটা হলেও মনে হয় যে টনক নড়েছে। সেই জায়গা থেকে তারা বেশ কিছু ব্যবস্থাও নিয়েছে এবং প্রত্যেকটা হাসপাতাল, যে হাসপাতালগুলো ডেডিকেটেড ফর করোনা ভাইরাস, তো এই হাসপাতালগুলোতে সাধ্যমতো সরকার চিকিৎসক এবং নার্সদের সেই ব্যবস্থাগুলো করেছে, সেরকমটাই জেনেছি। থ্যাংক ইউ Right. মাঝি ভাই। ওকে, নয়ন, 30 সেকেন্ড। হ্যালো নয়ন। মিউট করা আছে। নয়ন, তুমি মিউট করা আছো। নয়ন, তোমার মাইক্রোফোন করতে হবে, আনমিউট করতে হবে। আচ্ছা, নয়ন যাওয়ার Okay, আগে আমি চট করে আচ্ছা, হ্যাঁ, পাওয়া গেছে নয়ন। শুনতে পাচ্ছি। নয়ন, সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকে আমি সর্বশেষ যে কথাটি বলবো যে একটু অসাধারণ আলোচনা ছিল, অসাধারণ একটি পর্ব ছিল। বাড়ি ভাইকে অসংখ্য ধন্যবাদ, ঈশিতাকে অসংখ্য ধন্যবাদ। আর সবচেয়েতে এই সময়টি, আমরা যে সময়টির মধ্যে দিয়ে যাচ্ছি, এই সময়টি অত্যন্ত একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। পৃথিবীর বড় বড় দেশগুলো যেখানে একদম নিরুপায় হয়ে গেছে, এখানে আসলে কারোরই কিছু করার নেই, এরকম একটি পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। ইতালির প্রধানমন্ত্রী বলছেন যে আমরা উপরের দিকে তাকিয়ে আছি। তো যখন এরকম একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এই সময়টি আসলে পরস্পরকে সহযোগিতা করার, পরস্পরের পাশে থাকার একটি সময়। এই সময় আমরা সবার জায়গা থেকেই নিজেদের ভালো থাকার জন্য, নিজেদেরকে ভালো রাখার জন্য, যেভাবে নিজেদের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, নিজেদের চিন্তাগুলোকে এই সময়টিকে, পাশাপাশি এই সময়টিকে কাজে লাগানোর জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টাটি থাকা উচিত। আমি জানি না যে আমাদের কি হবে, আমরা বুঝতে পারছি না যে অনেক ক্ষেত্রে যে আমাদের ভবিষ্যৎ কি, কিন্তু আমাদের হ্যাঁ, এটি একটি গ্রাম অঞ্চলে একটি প্রবাদ আছে। তো এখন হচ্ছে যে আপনারা ভীত হবেন না, আশা রাখতে হবে। আমাদের পরবর্তী জীবনের জন্য, পরবর্তী সময়ের জন্য নিজেকে প্রিপেয়ার করার একটি সময় আসছে। কোয়ারেন্টাইনে বাসায় আছেন, হয়তোবা এই অবসর আপনার জীবনে আপনি আর পাবেন কিনা সেটি আপনি নিজেও জানেন না। এই সময়টিকে কাজে লাগানো সবচেয়ে বেশি দরকার। এই জন্য আমার কাছে যেটি যে আমাদের নিজেদেরকে এই সময় গড়তে হবে, যেই আমাদের যে সুযোগগুলো আছে, যেমন বাড়ি ভাইরা ওয়াজ যেভাবে কাজ করছে, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তারা কাজ করছে, এভাবে অনেক প্ল্যাটফর্ম আছে। আপনি আপনার সময়টাকে কাজে লাগান। আমাদের প্রত্যেককে নিজেদেরকে মানসিকভাবে শক্ত থাকতে হবে। দুটি উপকার আছে এখানে, একদম জাস্ট 30 সেকেন্ডে শেষ করব। একটি উপকার হচ্ছে, আপনি যখন এই ধরনের প্ল্যাটফর্মগুলোর সাথে যুক্ত থাকবেন, তখন হচ্ছে আপনার কনসেন্ট্রেশনটা আসলে ওই করোনার দিকে যাবে না, যে করোনার কি অবস্থা আছে, কতজন মারা গেল, কি হইলো, তাহলে আমার কি হবে, আমি মনে হয় শেষ, ওই চিন্তাটি আপনার মাথায় আসবে না। এটি হচ্ছে একটি দিক। আরেকটি দিক হচ্ছে আপনার সময়টার আপনি প্রপার ইউটিলাইজেশন একটি সুযোগ পাচ্ছেন, যেটি আপনার পরবর্তী লাইফের জন্য কাজে লাগবে, আপনার জীবন গড়ার জন্য কাজে লাগবে। তো সেই কারণে ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে আমাদের সময়গুলো ভালো কাটুক, সবাই ভালো থাকি, সবাই সবার জন্য পাশে থাকি, সবাই সবার জন্য দোয়া করি। বাড়ি ভাই অসংখ্য ধন্যবাদ। আমি আপনার সবসময় একজন ভক্ত, আপনি জানেন। আমি খুবই পছন্দ করি আপনার আলোচনা। থ্যাংক ইউ। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে একটি চমৎকার একটি উদ্যোগ। আমিও নিয়মিত আপনার লাইভ গুলো দেখি, অনেক কিছু শেখার আছে। অতিথির থেকে বড় কথা হচ্ছে আমি আসলে শুনতে চাচ্ছিলাম পুরোটা সময়,
তো শোনাটাই আমার কাছে বেশি ভালো লাগে। আমি আজকেও আজকে আমাদের 8 নম্বর সেশন চলছে, আমি এর আগে যতগুলো ছিল আমি সবগুলো শুনেছি। মনে হয় এটি অব্যাহত রাখা দরকার। আপনার এই উদ্যোগ সফল হোক, শুভকামনা সবার থ্যাংক ইউ জন্য। নয়ন। আমি ধন্যবাদ। অনেক সুন্দর করে সামারাইজ করার জন্য লাস্ট আমি বাড়ি ভাইকে এখন অনুরোধ করব আপনি যদি সেটাই, আমি খুব আমরা দ্রুত almost time- দ্রুততার হ্যাঁ, সাথে একটু right, যদি আমি wrap up দ্রুততার করে সাথে ফেলেন বলছি। আর কি। হ্যাঁ, প্রথমে হচ্ছে point out সাদিয়া কয়েকটি সুলতানা। tips গুলো। জি হ্যাঁ, প্লিজ। সাদিয়া সুলতানা যেটা বলছি, আমি টিপস দিব। সাদিয়া সুলতানার জন্য বলছি যে 90 দশকের দিকে এবং তারও আগে 70 দশক দিকে, 80 দশকের দিকে যারা লেখাপড়ায় ছিলেন তাদের কিন্তু অনেক রকমের হরতাল, ধর্মঘট ইত্যাদি ইত্যাদি কারণে কিন্তু অনেক তাদের শিক্ষা জীবন ব্যাহত হয়েছে। সো আমাদের এতটা অস্থির হলে হবে না যে আমরা এখন শিক্ষা ব্যবস্থা নিয়ে কি হবে। অবশ্যই আমি বুঝতে পারছি তোমার কনসার্নটা, আমি বা আপনার কনসার্নটা আমি বুঝতে পারছি। সেটা হচ্ছে যে আমি সেই জন্য জাস্ট আমাদের নিজেদেরকে হোল্ড করতে হবে। দ্বিতীয় হচ্ছে ইকোনমিক এজেন্ডা। আমার মনে হয় আমরা যেটা করছি যে অন্যান্য দেশের এক্সাম্পল গুলো আমরা দেখে তারপর আমরা নিজেরা একটা ইকোনমিক এজেন্ডা আমরা তৈরি করব। আমরা অবশ্যই বুঝতে হবে যে আমাদের ইকোনমিক লিমিটেশন আছে। নয়ন, তোমার সাউন্ডটা একটু বন্ধ করতে হবে, রিপিট হচ্ছে। থ্যাংক ইউ। যেটা হচ্ছে যে ইকোনমিক এজেন্ডার জন্য বলছি যে আমি মনে করি যে ইকোনমিক এজেন্ডাটা একটা ফ্যান্টাস্টিক এজেন্ডা আসবে বাংলাদেশে, যেহেতু আমরা বাজেটটা ঠিক করে ফেলেছি। এটা ডিস্ট্রিবিউশন এবং প্ল্যানিংটা অচিরে আসবে। আমরা সবাই আশা করব একটা ভালো সিদ্ধান্ত আসবে এবং আমরা ইকোনমিক প্ল্যানিং নিয়ে আমরা একটা সেশন করব, সেটার সাথে থাকবেন। আর লাস্ট হচ্ছে গিয়ে জহুর ভাই একটা বলেছিলেন যে সবকিছু ওপেন করে দিচ্ছে, আমরা কেন মসজিদগুলো ওপেন করব না। সেখানে আমার একটা জিনিস আমাদেরকে রেশনাল বুঝতে হবে, সেটা হচ্ছে যে গার্মেন্টস সেক্টরগুলো লোকালাইজড, যে সেই সেন্টারে যে কর্মীরা আসেন তাদেরকে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু যখন আমরা মসজিদে হব তখন কিন্তু সেই মসজিদে পাড়ার সবাই যদি আসতে বাধ্য হয় বা আসেন বা অব্লিগেটেড হয় যে আমাকে যেতে হবে, তখন কিন্তু এটা ট্রেকিং করাটা আমাদের জন্য একটু একটু অনেক বেশি চ্যালেঞ্জ হবে। এবং আমার মনে হয় সেই জায়গাটা একটু আমাদের বিবেচনা করা উচিত। অবশ্যই আমরা বুঝতে পারছি এবং আমরা আশা করবো যে আমরা যার যার জায়গা থেকে আমরা সচেতন ভাবে আমরা অ্যাক্ট করব, আমরা ইমোশনালি অ্যাক্ট করব না। আমি আজকের সেশন থেকে রিপিট করছি যে আমাদের আজকে লার্নিং যে পার্টগুলো ছিল, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আমরা অ্যাক্ট করব, আমরা রিয়াক্ট করব না। যখন কোনো ইমোশনাল চ্যালেঞ্জ আসবে আমরা যেন নিজেদেরকে ব্রিদিং করি। যে কোনো ইনফরমেশন পাওয়ার পর প্রথম যে কাজটা হবে, ফার্স্ট যে অ্যাকশনটা হবে সেটা হচ্ছে ব্রিদিং। যখন আপনি ব্রিদিং করবেন তখন আপনার ব্রেন অ্যাক্টিভেট হবে, এখন তখন আপনি লজিক্যালি চিন্তা করতে পারবেন। ঠিক আছে। দ্বিতীয় জিনিসটা আমরা যেটা বলছি যে সেটা হচ্ছে যে আপনি যে খবরটা পাবেন আপনি সেই খবরটার অথেন্টিসিটি জানার জন্য মেইন স্ট্রিম মিডিয়াগুলোকে চেষ্টা করবেন সোর্সিং জানার জন্য। কারণ সেখান থেকে একটু ধৈর্য ধরেন, আপনি সাথে সাথে ফেসবুকে প্রথম দিয়ে আপনি যে একটা প্রথম পুরস্কার পেয়ে যাবেন ফেসবুকে, তার কোনো সম্ভাবনা নাই। ফেসবুক আপনাকে এই নিউজ দেওয়ার জন্য কোনো পয়সাও দিবে না, সুতরাং প্রথম হওয়ার কোনো দরকার নাই। আপনি নিউজটা শুনেন এবং অথেন্টিসিটি বের করার চেষ্টা করেন, তাহলে আপনি এটা অন্যদেরকে আপনি উপকার করতে পারবেন। আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে সবাই সুস্থ থাকেন, আপনি ঘরে থাকেন। আশেপাশে কি হচ্ছে সেটা থেকে আমরা না চিন্তা করে আমরা নিজেরা কিভাবে নিজেদের সচেতনতা আমরা কিভাবে বাড়াতে পারি সেটার দিকে আমরা নজর দিই। আমার মনে হয় যে সেলফ কেয়ার ইজ দ্য বেস্ট কেয়ার এবং আমরা অবশ্যই সেলফ কেয়ারটা আমরা ফার্স্ট প্রায়োরিটি দিব এই দুর্যোগের সময়। ধন্যবাদ। থ্যাংক ইউ বাড়ি ভাই। আর থ্যাংক ইউ ইরফান, অবশ্যই এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিল। সো শেষ করার আগে জাস্ট ছোট করে বলতে চাই যে ইরফান বেসিক্যালি শুরু থেকে মানে নট শেষ পর্যন্ত, এখন পর্যন্ত সে আমাদের প্রতিটা এপিসোডেই রেগুলার, সে অডিয়েন্স। সো যখন আমি চিন্তা করলাম যে কাকে আজকে অ্যাড করা যায়, সো আই থট দ্যাট হোয়াই নট ইরফান, যে বিকজ হি ইজ দ্য লাকি ওয়ান ফর টুডেস সেশন। এবং আরো কয়েকজন আছে, ওরা আসতে পারছে না, সেই জন্য আমরা গ্র্যাজুয়ালি নিয়ে আসবো এবং আরেকজনকে আনার কথা ছিল বাট টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর জন্য আমরা কি করব, হাত দিচ্ছি। ওকে ইরফান, তোমাকে আমি হাত করছি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হাই ফাইভ। এবং আজকে আমার বান্টি এখানে ছিল, বান্টি তোমাকে হাই বলছে। হাই বান্টি। সো ওকে, আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। সো শেষ করার আগে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমাদের যে স্পেশাল গেস্টরা আমাদের সাথে আছেন, মাহাদি ভাইয়া, নয়ন ভাইয়া, ডেফিনেটলি ইরফান এবং লাস্ট বাট নট দ্য লিস্ট বাড়ি ভাইকে। সো শেষ করার আগে জাস্ট এটুকু বলেই শেষ করবো যে আজকের টপিকটা ছিল খবর বেখবর। সো আশেপাশে যেই খবরই পান বেখবরই পান, আমি যদি জাস্ট লাস্টে সাম আপ করে বলি এটুকুই বলবো যে রাইট এবং রং এর মধ্যে ডিফারেন্সিয়েট করা শিখুন। কোন খবরটা আপনি নেবেন, কোন খবরটা আপনি নেবেন না, এবং কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য খারাপ। সো এই জিনিসটুকু বুঝে এবং সকল নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রেখে নিজের সেফটির কথা আগে চিন্তা করুন,
এবং আমাদের সাথেই যুক্ত থাকুন। আমরা আবার আসবো নতুন আরেকটি এপিসোড নিয়ে। থ্যাংক ইউ এভরিওয়ান। সো গুড বাই, থ্যাংক ইউ গুড নাইট। থ্যাংক ইউ থ্যাংক ইউ